আচ্ছা, আজকে সেকেন্ড পার্ট মাল্টি-থ্রেডিং প্রোগ্রামিংয়ের। তো এইখানে আমাদের যেটা পড়তে হবে প্রথমত আছে থ্রেড প্রায়োরিটিস। এটাই বাকি যে পুরোটা আছে পুরোটাই শেষ করার ইচ্ছা ছিল, বাট এখানে অনেক ইম্পর্টেন্ট টপিক আছে যেটা হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন। তো এটা পড়তে বুঝতে অনেক সময় লেগে যাওয়ার কারণে পুরোটা শেষ করা সম্ভব হয় নাই। আশা করতেছি এটা ওই 100 পেজ পর্যন্ত আমি পড়াবো এটা আজকে। তো এটা পড়াইতেও অনেকক্ষণ টাইম লাগবে আই গেস, কারণ মোটামুটি একটু ভালো করে বোঝার টপিক এইটা, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল থ্রেড প্রায়োরিটি আমরা শুরু করি। প্রথমত থ্রেড প্রায়োরিটি কী জিনিস? থ্রেড কী জিনিস ছিল যে একটা প্রোগ্রাম বা একটা প্রসেসের অনেকগুলো পার্ট থাকে, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা কাজ হ্যান্ডেল করে, তাই না? তো এই প্রত্যেকটা পার্টকে বলা হয় এক একটা থ্রেড। এবং আমরা ফার্স্ট ক্লাসে দেখছি কি যে একটা প্রোগ্রামে অনেকগুলো থ্রেড ক্রিয়েট করা যায়, একসাথে রানও করা যায়, উল্টাপাল্টা আউটপুট আসে বারবার, কজ একবার এই থ্রেড চলে একবার ওই থ্রেড চলে, কোনো সিকোয়েন্স নাই, উল্টাপাল্টা চলতে থাকে। সো এই জিনিসগুলোই তো থ্রেড, তাই না? প্রায়োরিটি জিনিসটা কই থেকে আসতেছে? কারণ থ্রেড কীভাবে চলে? থ্রেড কি সিপিইউ টাইম, আমরা কি দেখছিলাম যে টাইম স্লাইস ভাগ করে নেয়, অর্থাৎ সিপিইউ একটা নির্দিষ্ট টাইম থাকে, তার কিছু টাইম এই থ্রেডকে দেয়, কিছু টাইম ওই থ্রেডকে দেয়, এরকম একটা টাইম স্লাইসে অনেকগুলো টাইম স্লাইসে ভাগ হয়ে নেয়, বিভিন্ন টাইম স্লাইসে বিভিন্ন থ্রেড চলতে থাকে। এখন থ্রেড প্রায়োরিটি বিষয়টা হচ্ছে লাইক একটা প্রায়োরিটি আমি সেট করে দিলাম 10, তো আমাদের প্রায়োরিটি ম্যাক্সিমাম 10 হতে পারে আর মিনিমাম 1 হতে পারে, ঠিক আছে? 1 থেকে 10-এর মধ্যে প্রায়োরিটি হয়। তো ম্যাক্সিমাম প্রায়োরিটি 10 দিলাম, আরেকটা প্রায়োরিটি আমি 1 দিলাম। দ্যাট মিন্স এই 10 যে প্রায়োরিটি, সেই থ্রেডটা চলার একটা চান্স বেশি থাকবে, ঠিক আছে? বাট প্রায়োরিটি আমরা সেট করতে পারি, বাট প্রায়োরিটি সেট মানে এই না যে যার প্রায়োরিটি বেশি সেই সবসময় আগে চলবে, এমন কোনো কথা নেই এখানে। এখানে প্রায়োরিটিটা জাস্ট একটা সাজেশন টাইপ, একটা একজন রেকমেন্ড করে দিচ্ছে যে ওরে তুমি আগে চালাইতে পারো, ওর ইম্পর্টেন্স বেশি, এরকম একটা সাজেশন দেয় জাস্ট, ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমাদের প্রায়োরিটি মেইনলি, যে আমরা একটা এরকম প্রায়োরিটি সেট করে দিতে পারবো। তো যার কারণে একটা থ্রেড চলার বা কিছু থ্রেড চলার চান্স অনেক বেড়ে যাবে, আর কিছু থ্রেড চলার চান্স কমে যাবে। বাট এমন কোনো সময় হবে না যে সবসময় হায়ার প্রায়োরিটিটাই আগে পাবে, এমনও হতে পারে হায়ার প্রায়োরিটি কোনো সময় আগে পাইলো না। এটা জাস্ট একটা সাজেশন, সিপিইউ তার নিজের মতো করেই চালাবে, ঠিক আছে? তো থ্রেড প্রায়োরিটি কি? থ্রেড শিডিউলার শিডিউল করে বিভিন্নভাবে। সেই ইনফ্লুয়েন্স কখন হয়? এই থ্রেড প্রায়োরিটির ইনফ্লুয়েন্সটা কখন পড়বে? যখন কি অনেকগুলো থ্রেড রান করতে যাবে এবং সিপিইউ কি সিলেক্ট করবে যে ওকে আমি রান হইতে দিব, ঠিক আছে? তো যখন কি থ্রেড ইজ অ্যালাউড টু রান, যেই থ্রেডগুলো যখন কি রান হওয়ার জন্য রেডি থাকে, এক্সিকিউশনের জন্য রেডি, তখনই কি এই প্রায়োরিটির ইফেক্ট পড়ে। তো হায়ার প্রায়োরিটি থ্রেড রিসিভস মোর সিপিইউ টাইম, বেশি সিপিইউ টাইম পায়, বাট পুরাটা পায় না যে একাই সব শেষ করে ফেলবে পরে লোয়ার প্রায়োরিটি পাবে, এমন কোনো কথা নেই। ইকুয়াল প্রায়োরিটি হইলে ইকুয়াল অ্যাক্সেস পায়। বাট প্র্যাকটিক্যালি কী হয়, ডিপেন্ড করে কি অপারেটিং সিস্টেমের উপর। উইন্ডোজ, ম্যাক, লিনাক্স বিভিন্নতে শিডিউলিং আলাদা, তো প্রত্যেকটাই আলাদা আলাদা জিনিসই আউটপুটে আসবে, ঠিক আছে? মাল্টিটাস্কিং ইমপ্লিমেন্টেশন মানে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে, যার কারণে সবসময় কি হায়ার প্রায়োরিটি সবসময় পাবে এমন কোনো কথা নেই। প্রায়োরিটি অ্যান্ড প্রিম্পশন, এটা হচ্ছে সাপোজ একটা লোয়ার প্রায়োরিটির কাজ চলতেছে, ঠিক আছে? একটা লোয়ার প্রায়োরিটি থ্রেড কাজ করতেছে, সেই টাইমে একটা হায়ার প্রায়োরিটি থ্রেড অ্যাক্টিভ হয়েছে। তো সে কী করতে পারে? ওই লোয়ার প্রায়োরিটি থ্রেডকে স্টপ করে নিজে সেই কন্ট্রোল নিয়ে নিতে পারে, অর্থাৎ লোয়ার প্রায়োরিটিকে স্টপ করে দিল, নিজে চলা শুরু করলো। তো এইটা হচ্ছে আমাদের প্রিম্পটিভ শিডিউলিং, ঠিক আছে? যে লোয়ার প্রায়োরিটি থ্রেড রান করতেছে, সেই সময় কি হায়ার প্রায়োরিটি থ্রেড চালু হলো। কেমনে চালু হয়েছে? ওকে স্টপ করে সে চালু হয়েছে, হায়ার প্রায়োরিটি কি নিজে কন্ট্রোল নিয়ে নিছে। এইটাই হচ্ছে আমাদের প্রিমিটিভ শিডিউলিং। আচ্ছা, এর আগে প্রায়োরিটি নিয়ে কোড দেখে আসি, ঠিক আছে? অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে এখানে, যদিও লাস্ট ক্লাসেও মেবি প্রায়োরিটি নিয়ে একটা কোড দেখছিলাম, তো এখানে একটা দেখি যে একটা ক্লাস ক্রিয়েট করছি আমরা মাই থ্রেড 1 নামে, এক্সটেন্ড করছি আমরা থ্রেড ক্লাসকে।
আমাদের কি দুইটা ওয়ে আছে, আমরা এক থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করতে পারি অথবা রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারি, দুইটা ওয়ে আছে। তো ছোটোখাটো কাজের ক্ষেত্রে বা ছোটোখাটো প্রোগ্রামের ক্ষেত্রে আমরা এক্সটেন্ড ইউজ করি। তো এই ক্লাসেও আমি এক্সটেন্ড দিয়েই মোটামুটি যা কোড দেখাবো সব এক্সটেন্ড দিয়ে দেখাবো। রানেবল খুব কম বা নাই বললেই চলে। রানেবলটা হচ্ছে আমাদের বড় বড় কাজের ক্ষেত্রে বা মাল্টিপল ক্লাস এক্সটেন্ড যখন করতে হবে, তো সেই ক্ষেত্রে আমাদের রানেবল নিয়ে কাজ করতে হয়। এখন আমাদের আছে এখানে মাই থ্রেড 1। তো কই গেল, এই মাই থ্রেড 1 নামে একটা ক্লাস তৈরি করছি যেখানে কি আমরা থ্রেডকে এক্সটেন্ড করছি, থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করলাম। এখন সেইখানে আমরা কি একটা কনস্ট্রাক্টর দিছি স্ট্রিং নেম প্যারামিটার ইউজ করে। এই কনস্ট্রাক্টরটা কেন, আমরা একটা নাম সিলেক্ট করতে পারি। রানেবলের ক্ষেত্রে কি আমরা সরাসরি প্যারামিটার হিসেবে পাস করে দিলেই হয়, কোনো এরকম আলাদা মেথড ওভাররাইড করা লাগে না বা কনস্ট্রাক্টর লেখা লাগে না। বাট আমরা যদি এক্সটেন্ডের মাধ্যমে আমরা থ্রেডের নাম সিলেক্ট করে দিতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের কি একটা নেমের জন্য কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হয়, যেখানে আমি একটা নাম পাস করব এবং এই কনস্ট্রাক্টর কি করবে, সুপার অর্থাৎ এই থ্রেডের মধ্যে এই নেমটাকে পাস করে দেব এবং সেই থ্রেডের নাম আমরা যা চাই সেটা সিলেক্ট হয়ে যাবে। আর মেইনলি যেটা আমাদের রান ইমপ্লিমেন্ট করাই লাগবে, রান ইমপ্লিমেন্ট না করলে সব শেষ, ঠিক আছে। এখানে আমি অন্য কিছু দিতে পারবো না, আমাদের রানই লিখতে হবে। মূলত এই রানের ভিতরে যা আছে এটাই কি একটা থ্রেডের কাজ, এটাই। তো এই রানের মধ্যে আমরা এখানে কি প্রিন্ট করছি, একটা লুপ চলছে 0 থেকে 5 পর্যন্ত, এতটুকু জাস্ট একটু সিপিইউ এর টাইম নষ্ট করার জন্য, ঠিক আছে। যে 0 থেকে 10,000 পর্যন্ত একটা লুপ চালাইছি, জাস্ট এমনি, না করলেও কিছু হইতো না। মেইনলি আমাদের কাজ যেটা হয়েছে যে প্রতিবার আমরা প্রিন্ট করতেছি, কি প্রিন্ট করতেছি, থ্রেড ডট কারেন্ট থ্রেড ডট গেট নেম। এটা কি থ্রেড, আমাদের ক্লাস যেটা ডট কারেন্ট থ্রেড, আমাদের বর্তমান কোন থ্রেডে আসি তার মধ্যে একটা গেট নেম। আমাদের কি এই থ্রেড ক্লাস যেটা, সেটার মধ্যে এরকম ইনার ক্লাস আকারে প্রথমে থ্রেড ক্লাস, এর মধ্যে কারেন্ট থ্রেড ক্লাস, তার মধ্যে গেট নেম ক্লাস, এরকমভাবে আসে। সো আমরা ডট ডট দিয়ে লিখতে পারি এবং ডট গেট নেম ফাইনালি দিলে কি আমরা আমাদের এই থ্রেডের নাম কি সেইটা আমরা কি পাইতে পারি, ঠিক আছে। সাথে আমরা আরও প্রিন্ট করব, তার প্রায়োরিটি প্রিন্ট করতে হলে কি থ্রেড ডট কারেন্ট থ্রেড ডট গেট প্রায়োরিটি দিয়ে আমরা কি করতে পারি, প্রায়োরিটি গেট করতে পারি বা প্রায়োরিটি পাইতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে প্রায়োরিটি দেখার ফাংশন। আর এখানে কি হয়েছে, আমরা প্রতিবার যখন রান করব, প্রত্যেকবার আয়ের লুপ চলার সময় কি হবে, জাস্ট 10 মিলি সেকেন্ডের জন্য কি থ্রেডটা স্লিপ হবে। তো এইখানে এতটুকুই। এবার মেইন ক্লাসের মধ্যে কি আছে, 3টা অবজেক্ট ক্রিয়েট করলাম কিসের, আমাদের এই থ্রেড ক্লাসের মাই থ্রেড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম 3টা। একটা এল নাম দিচ্ছি, একটা এম, একটা এইচ। এল হচ্ছে আমাদের লো প্রায়োরিটির ক্ষেত্রে, এম হচ্ছে আমাদের মিডিয়াম প্রায়োরিটির ক্ষেত্রে, আর এইচ নাম দিচ্ছি হাই প্রায়োরিটির ক্ষেত্রে। তো এখানে এই নামগুলো পাস করছি কেন, কারণ আমাদের তো এখানে আমরা কনস্ট্রাক্টর বানাইছি এমন, যদি এইটা কেন বানাইছি, যাতে আমাদের এই থ্রেডটার নাম লো প্রায়োরিটি থ্রেড নাম হয়, এটা মিডিয়াম হয়, এটা হাই হয়। নামগুলো সিলেক্ট করলাম আমাদের আউটপুট বুঝতে সুবিধার জন্য, ঠিক আছে। এইবার আমরা প্রায়োরিটি সেট করে দেবো। নর্মালি যদি আমি প্রায়োরিটি সেট না করি, সেই ক্ষেত্রে উল্টাপাল্টা আউটপুট আসবে, প্রায়োরিটি সেট করার পরেও উল্টাপাল্টা আসবে, ঠিক আছে। এটা জাস্ট একটা সাজেশন টাইপ, ওইটাই বোঝানোর জন্য এখানে যে, আচ্ছা ফার্স্ট অফ অল আমি যদি কোনো প্রায়োরিটি সেট না করি, সেই ক্ষেত্রে যে আমরা যে 3টা স্টার্ট দিছি, স্টার্ট দিলে কি 3টা থ্রেডকে আমি রান করছি, ওরা নিজেদের মতো টাইম শিডিউল সেট করে নিজেরা চলতে থাকবে, যে একবার লো চললো, মিডিয়াম হাই, আবার হাই মিডিয়াম লো, হাই মিডিয়াম, মানে উল্টাপাল্টা চলতেছে। এখন প্রায়োরিটি সেট করে দিছি মানে যে মানে এরা ভালো মানুষ হয়ে যাবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। এইটাই মূলত এটার প্রুফ। দেখি এখানে আগে 3টা থ্রেড আছে আমাদের কাছে, তাই না। 3টা থ্রেডে আমি প্রায়োরিটি সেট করছি, থ্রেড ডট সেট প্রায়োরিটি, অর্থাৎ থ্রেড নেম যেটা ভেরিয়েবল ডট সেট প্রায়োরিটি, অ্যাকচুয়ালি অবজেক্টের যে ভেরিয়েবল এটা ডট সেট প্রায়োরিটি দিয়ে কি আমরা প্রায়োরিটি সেট করি। তো এখানে আমরা ভ্যালু দিতে পারি সরাসরি 1 দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখানে এভাবে দেওয়া যায় থ্রেড ডট মিনিমাম প্রায়োরিটি, নর্মাল আর ম্যাক্সিমাম, এই 3টা বাই ডিফল্ট দেওয়া যায়। তো এইভাবে দিলাম। তো
এল এর প্রায়োরিটি কত 1, এম এর প্রায়োরিটি 5 আর এইচ এর প্রায়োরিটি 10 আছে। এখন এটা দেওয়ার কারণে কী হয়েছে, তিনটার আলাদা আলাদা প্রায়োরিটি সেট হয়ে গেছে। এইচ এর প্রায়োরিটি ম্যাক্সিমাম, তার মানে কি এইচ সবসময় আগে চলবে? অবশ্যই চলবে না, সেটাই দেখবো আমরা এখানে। এখন যদি সে কি তিনটা থ্রেড রান করা হয়েছে, তিনটা থ্রেডের মধ্যে চলতে থাকবে। তো আমরা যদি এখন রান করে দেখলাম হাই প্রায়োরিটি যতই থাক, প্রথমে মিডিয়াম দিয়ে স্টার্ট হলো, মিডিয়াম হাই লো, মিডিয়াম লো হাই, মিডিয়াম হাই লো, এইখানে এসে হাই মিডিয়াম লো, হাই মিডিয়াম লো, অর্থাৎ প্রতিবারই আলাদা আলাদা হবে। প্রথমে মিডিয়াম হাই লো ছিল, এবার এই যে হাই মিডিয়াম লো, হাই মিডিয়াম লো। ওয়াও, এটা অনেকগুলো হাই পাইছে আগে প্রায়োরিটি। যাক, তো মেনলি হচ্ছে এটাই যে প্রায়োরিটি সিলেক্ট করে দেওয়া মানে এই না যে সবসময় ওই আগে প্রায়োরিটি পাবে। এটা জাস্ট একটা সিপিইউকে সাজেশন দেওয়া হয় যে এর ইম্পর্টেন্স বেশি, সো তুমি চাইলে একে আগে টাইম দিতে পারো, বাট দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। সো আমাদের আউটপুট উল্টাপাল্টাই আসবে। তো এইখানে প্রায়োরিটি এতটুকু গেল। আচ্ছা, এটা দেখাইতেছি, তার আগে আমরা প্রায়োরিটি যেহেতু পড়লাম এইটার সব কিছু দেখি। সেটিং সেট প্রায়োরিটি, যে ডট সেট প্রায়োরিটি আমরা দেখলাম না, এল ডট সেট প্রায়োরিটি, এম ডট সেট প্রায়োরিটি দিয়ে যে আমরা মিনিমাম ম্যাক্সিমাম এগুলো বসাইলাম। তো সেট প্রায়োরিটি আমরা ইউজ করি কেন? আমরা প্রায়োরিটি সেট করার জন্য। সেটা ইন্টারনালি থ্রেড ক্লাসের মধ্যে কীরকম আছে, ফাইনাল ভয়েড সেট প্রায়োরিটি ইন্ট লেভেল এরকম একটা মেথড আকারে আছে, যেটা আমরা কি ম্যানুয়ালি লিখতে হয় না। লেভেল মাস্ট বি উইথিন কি 1 আর 10 এর মাঝেই হবে, মিনিমাম প্রায়োরিটি 1 আর ম্যাক্সিমাম প্রায়োরিটি 10, তো এর মাঝামাঝিই হবে। তো সরাসরি আমরা এরকম থ্রেড ডট মিন প্রায়োরিটি দিলে ইন্টারনালি 1 লেখা হয়ে যাবে, ডট ম্যাক্স দিলে 10 লেখা হয়ে যাবে, আমরা ম্যানুয়ালি ভ্যালুও বসাইতে পারি। আর ডিফল্ট প্রায়োরিটি কত? 5, অর্থাৎ আমি যদি কোনো প্রায়োরিটি সেট না করি সবার বাই ডিফল্ট প্রায়োরিটি 5ই থাকে। অর্থাৎ আমি যদি এখানে দেখি, আমরা তো এখানে প্রায়োরিটিগুলো সেট করছিলাম, তাই না? এই যে সবার প্রায়োরিটি এখন 5, কারণ আমি কোনো প্রায়োরিটি সেটই করে দিইনি। বাট যদি সেট করা থাকে সেই ক্ষেত্রে আমাদের কত আসবে? প্রায়োরিটি 1 একবার 10, মানে যার যার প্রায়োরিটি তার এরকম লেখা আসছে, ঠিক আছে? আর এই প্রায়োরিটিগুলো কি স্ট্যাটিক ফাইনাল ভেরিয়েবল হিসেবে থ্রেডের মধ্যে থাকে। আর গেটিং থ্রেড প্রায়োরিটি কত ভ্যালু পাওয়ার জন্য আমরা কি করি? ইউজ গেট প্রায়োরিটি ইন্টারনালি কীরকম একটা মেথড আকারে আছে, ফাইনাল ইন গেট প্রায়োরিটি, যার মাধ্যমে আমরা প্রায়োরিটি রিটার্ন হয় এবং আমরা সেই থ্রেডের প্রায়োরিটি দেখতে পারি, ঠিক আছে? এবার আমাদের একটা নতুন ফাংশন ইল্ড জিনিসটা কি? ইল্ড হচ্ছে এমন যে লাইক আমাদের প্রিমিটিভ, আমরা কি দেখলাম এখানে? প্রিমিটিভ দেখছিলাম যে একটা লো প্রায়োরিটি থ্রেড চলতেছে, সেই টাইমে কি একটা হাই প্রায়োরিটি আসছে এবং তার কন্ট্রোল জোর করে নিয়ে গেছে, ঠিক আছে? এটা ছিল একটা দখলদারি সিস্টেম আর কি। বাট যেই এনভায়রনমেন্টে এরকম কিছু হবে না, ঠিক আছে, যে ইন নন প্রিমিটিভ এনভায়রনমেন্ট, যেখানে এমন সাপোজ এমন কোনো প্রায়োরিটির ঝামেলা নাই যে হাই প্রায়োরিটির কেউ আসা তার কন্ট্রোল নিয়ে নিচ্ছে না, এমন টাইম মানে এইরকম এনভায়রনমেন্টে কী হইতে পারে? আমরা নিজে থেকে ইল্ড ইউজ করতে পারি। ইল্ড জিনিসটার কাজ কি? এটা হচ্ছে লাইক একটা থ্রেড চলতেছে, আমরা একটা টাইমে ইল্ড কল করলাম। এই কল করার মানে হচ্ছে সে বলতেছে আমি কিছুক্ষণের জন্য থামলাম, চাইলে কি অন্য কোনো থ্রেডকে চান্স দিতে পারো, অর্থাৎ এখানে সে নিজে থেকেই অন্য কাউকে চান্স দিচ্ছে, এখানে তার থেকে জোর করে কোনো চান্স ছিনাই নেওয়া হচ্ছে না, ঠিক আছে? ইল্ড হচ্ছে আমি লাইক এটা কী করে? এটা বলে যে আমি একটু সিপিইউ ছাড়তেছি, অন্য কেউ চাইলে কি চালাইতে পারলে চালাও, ঠিক আছে? এমন একটা অবস্থা। এখানে যদি বিস্তারিত পড়ি, এখানে কি বলছে? ইল্ড কী করে? কারেন্ট থ্রেডকে বলে যে আমি একটু সাইড হই, অন্য থ্রেড রান করতে পারে। কি পয়েন্ট কি সিপিইউ রিলিজ করতে পারে, মানে সিপিইউ সে চাইলে একদম ছেড়েও দিতে পারে, বাট নাও ছাড়তে পারে, গ্যারান্টেড না। বাট এখানে থ্রেড ওয়েটিং বা মানে ব্লকে চলে যায় না, ঠিক আছে? ও জাস্ট কিছু সময় অন্য কাউকে দেয়, ঠিক আছে? আর স্লিপের কাজ কী ছিল? স্লিপের কাজ একদম একটা থ্রেডকে পজ করে ফেলে, ঠিক আছে? এটা ছিল ইল্ডের ক্ষেত্রে। আর স্লিপের ক্ষেত্রে কি একদম পজ করে ফেলে, ওই টাইমের মধ্যে কী হবে? থ্রেড অবশ্যই স্টপ হবে, সিপিইউ কী করবে? ওই টাইমে অন্য থ্রেডকে ইউজ করবে। আমরা কি ওইখানে স্লিপ করে জোর করে কি আমরা থামাই দিই। বাট ইল্ড কী করে?
নিজে থেকেই অন্য কাউকে চান্স দেয়। আর জয়েনের সময় কি ছিল, একটা থ্রেড শেষ হওয়া পর্যন্ত ওয়েট করে, পরবর্তী জয়েনের পরে আমরা যাকেই রাখবো তারা কি করবে, ওই থ্রেডটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করবে। এই জয়েন আমরা দেখছি আমরা গত ক্লাসেই। তো এই ইল্ড অলদো ব্লকিং অ্যালাউজ আদার থ্রেডস টু রান, অর্থাৎ আমাদের কি একটা থ্রেড ব্লক হয়ে গেলে কি হয়, তখন অন্য থ্রেড কাজ করতে থাকে। তো সবসময় কি আমাদের ওইটার উপর স্মুথ এক্সিকিউশনের জন্য ব্লকিংয়ের আশায় থাকলে হবে না, আমরা চাইলে ইল্ড ইউজ করতে পারি। প্রায়োরিটি তো দেখলাম। আচ্ছা, ইল্ডের একটা কোড আছে, ইল্ডের কোডটা দেখি। যদি ইল্ডটা বোঝা খুব টাফ, মানে কোডের আউটপুট দেখে বোঝা টাফ। আচ্ছা, এখানে কি করা হয়েছে, একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে মাই থ্রেড 11 নামে। আমরা থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করছি। এখানে কি করছি, একটা নাম সেট করার জন্য জাস্ট, যাতে বুঝতে সুবিধা হয় আমরা কোন থ্রেড কখন রান হচ্ছে, সেটার জন্য একটা নেমের জন্য একটা কনস্ট্রাক্টর নিলাম, যেখান থেকে আমরা নাম সেট করতে পারবো। আর এইখানে আমাদের মেইন যে রান মেথড, যেটা আমাদের লাগবেই, কারণ থ্রেডের মধ্যে কী কাজ চলবে সেটা সিলেক্ট করে, এটা একটু সরাই আপাতত। তো এখানে কি 5 বার লুপ চলছে, এবং এখানে আমরা কি প্রিন্ট করতেছি, থ্রেড ডট কারেন্ট থ্রেড ডট গেট নেম, অর্থাৎ থ্রেডের নেমটা সে পাচ্ছে, তাই না? অলরেডি দেখে ফেলছি আমরা, দেখছি নাকি? আচ্ছা, ওইখানে গেট প্রায়োরিটি, আচ্ছা গেট নেমও দেখছিলাম। তো গেট নেম দিলে কি আমাদের থ্রেড নেমটা রিটার্ন করে, ইজ রানিং এই লেখাটা আসবে, যে আমাদের কোন থ্রেড রান করতেছে আমরা বুঝতে পারবো। এখন মেইন মেথডে কি করা হয়েছে, যে দুইটা থ্রেড ক্রিয়েট করা হয়েছে, T1 নামে একটা, T2 নামে একটা। তো এই থ্রেডগুলো ক্রিয়েট করলে দুইটার আমি কি নাম হিসেবে T1 আর T2 নাম পাঠিয়ে দিছি, ঠিক আছে, যাতে বুঝতে পারি আমরা কোন থ্রেড চলতেছে। তো দুইটা থ্রেডকে আমি স্টার্ট করলাম, তো দুইটাই তো চলতে থাকবে, তাই না? উল্টাপাল্টা চলবে অবশ্যই। লাইক আমি এখন রান করলাম, মোট 10 বার চলার কথা, এখানে 300 4 10 বারই চলতেছে। তো 5 বার T2 চলছে, 5 বার T1 চলছে, ঠিক আছে। অর্থাৎ এটা ডিপেন্ড করে, এখানে সবসময় যে এরকম চলবে না আমরা জানি, ঠিক আছে। তো কী হয়েছে, আবার যদি রান করি, 3 বার T2 চলছে, 1 বার T1 চলছে, 2 বার T2 চলছে, 4 বার T1 চলছে, এরকম মানে অনেকক্ষণ একজনের চলার একটা প্রবাবিলিটি বেশি, ঠিক আছে। বাট যখন আমি ইল্ড দিব, এমন কোনো সময় হবে না যে পুরো 5টাই একসাথে চলবে, এমন আই গেস কোনো সময় হওয়ার কথা না। আমরা যদি রান করে দেখি ইল্ড, কারণ কি করে, ইল্ড একটা থ্রেড, সাপোজ T1 এখন চলতেছে, একবার চলার পরে সে কী বলবে, একবার সবসময় যে একবার চলার পরেই চান্স ও দিতে বলবে, বাট সবসময় যে দিয়ে দেবে CPU এমন কোনো কথা না, ঠিক আছে। ও চান্স দিতে চাইবে প্রতিবার চলার পরে, কি যে প্রত্যেক আয়ের জন্য কি একবার করে সে ইল্ড কল করতেছে না, যে চাইলে তুমি অন্য কাউকে চান্স দিতে পারো, বাট এর মানে এই না যে সবসময় দিয়ে দিবে। তো যার কারণে T1 একবার, T2 একবার, T1 একবার, এরকম সবসময় আউটপুট হবে না। আমরা যদি রান করে দেখি, এখানে 4 বার T1 চলতেছে, অর্থাৎ T1 চলতেছিল, সে বারবারই ইল্ড কল করছে, বাট CPU টাইম দেয় নাই। একটা সময় যে T2কে দিছে, T2 যাওয়ার পরে কী করছে, T2 তো এটা কল করছে, কল করার পর কী হয়েছে, যে এইবার CPU ওর ইল্ড একবারই শুনে নিছে, তো সে আবার T1কে দিয়েছে, এরপর T1 থেকে আবার T2টা শুনছে, এরকমভাবে। অর্থাৎ এইখানে কেউ ওর কাছ থেকে জোর করে নিয়ে যাচ্ছে না, বা CPU নিজে থেকে টাইম এরকম ভাগ করে দিচ্ছে না। এখানে কী হচ্ছে, ইল্ড কলের মাধ্যমেই, অর্থাৎ সবার ইচ্ছাকৃতভাবেই দেওয়া হচ্ছে, ঠিক আছে। এখানে তো যার কারণে এখানে কি ইল্ডের মাধ্যমে সিলেক্ট হইতেছে। সো এখানে কেউ জোর করে দখল নিয়ে নিচ্ছে না, বা CPU নিজে থেকেও যে সব ডিসিশন নিয়ে নিচ্ছে এমন না। এখানে প্রত্যেকটা থ্রেড নিজে থেকেই সাজেস্ট করতেছে যে অন্য থ্রেডকে চান্স দিলে দিতে পারো, আমার কোনো সমস্যা নেই। তো এরপরে CPU টাইম দিচ্ছে তাকে, এবং কোড এভাবেই রান হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত ইল্ডের কাজ, আই গেস বোঝা গেছে। এইখানে কোডের আউটপুটে খুব ক্লিয়ারলি এরকম ছোটোখাটো করে বোঝা পসিবল না, বাট অ্যাকচুয়ালি ইল্ডের কাজ হচ্ছে এইটা, যে নিজে থেকেই অন্য থ্রেডকে টাইম দেওয়ার জন্য সাজেস্ট করে। এবার মেইন টপিক যেটা এই স্লাইডের, আমারই মনে হয় এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যে সিঙ্ক্রোনাইজেশন। এটা হচ্ছে একটা লক সিস্টেম টাইপ, ঠিক আছে। হোয়াট ইজ সিঙ্ক্রোনাইজেশন? এটা হচ্ছে, আমরা একটা কোডে অবশ্যই যাব, কোড দেখলে আরও ক্লিয়ারলি বোঝা যাবে।
এটা হচ্ছে আমরা কি দেখছি যে থ্রেড রান করে, লাইক দুইটা যদি সেম থ্রেডে রান করে, যেমন এই যে T1 আর T2 দুইজনই কি এই একটা রানের ভিতরেই কাজ করতেছে না? ওদের দুজনের জন্য কি আলাদা আলাদা রান ফাংশন আছে, বা দুইজন কি আলাদা আলাদা ক্লাসের অবজেক্ট? T1 T2 এরা কিন্তু সেম ক্লাসেরই অবজেক্ট এবং তারা সেম রানকেই ইমপ্লিমেন্ট করতেছে। তো এই সেম রানকে যখন দুইজনই কাজ করবে, তো এই সময় কি হয়, আমাদের ডেটা লস হওয়ার আমাদের একটা চান্স থাকে। যদি এখানে ডেটা লস বোঝা যাচ্ছে না, এখানে 10 বার চলতেছে, সো খুব ক্লিয়ার যে এখানে 10 বার চলতেছে, কোনো সমস্যা নেই। বাট আমরা একটা কোড দেখব যে ডেটা কীভাবে লস হচ্ছে, আমরা সেটা বুঝতে পারবো। তো সিঙ্ক্রোনাইজ মেথডটা কী করে, আমাদের একটা লক সিস্টেম দিয়ে দেয়। লাইক T1 যখন ঢুকবে এখানে, পুরোপুরি T1-এর কাজই চলবে, ঠিক আছে? অন্য কেউ সাধ্য নাই এটার ভিতরে ঢোকার। T1-এর কাজ যতক্ষণ না শেষ হবে এই রান মেথড, ততক্ষণ পর্যন্ত T1 লক করে রাখছে নিজে। তার কাজ শেষ হলে সে এটাকে আনলক করবে এবং পরবর্তী থ্রেড এখানে ঢুকতে পারবে, ঠিক আছে? যদিও আসতেছে সামনে, তাও এখানে একটা ছোটো করে দেখাই দিয়ে যাই কীভাবে অ্যাকচুয়ালি কাজ করে। রান মেথডে আমি যদি সিঙ্ক্রোনাইজ অ্যাড করে দেই, তো এইবার যদি আমি রান করি তাহলে দেখি কী হয়। অলওয়েজ সিঙ্ক্রোনাইজ কি কাজ করতেছে না? ওয়েট T1 আচ্ছা, এখানে ইন্টারাপশনটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? যে ইনক্রিমেন্টের কোডটা দিয়ে ক্লিয়ারলি বোঝা যাবে, ঠিক আছে? এখানে একটু বুঝতে সমস্যা হবে, ইনক্রিমেন্টেড কোড দিয়ে আমি ক্লিয়ারলি বোঝাই দেবো। তো মেনলি সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে একটা থ্রেড যখন রান মেথড ইউজ করবে, সে নিজে একটা লক চালু করবে, অর্থাৎ তার চলার সময় অন্য কেউ সেখানে ইন্টারাপ্ট করতে পারবে না, ঠিক আছে? লাইক আমি প্রিন্ট করতে যাচ্ছি, ওই সময় সে সিনাই নিয়ে অন্য একজন প্রিন্ট করে দিল, এমন কিছু ঘটবে না। তো দেখি, হোয়েন মাল্টিপল থ্রেডস অ্যাক্সেস এ শেয়ার রিসোর্স, একটা শেয়ার রিসোর্স যখন অনেকগুলো থ্রেড ইউজ করে, আমাদের ইনশিওর করতে হয় যে অনলি ওয়ান থ্রেড ইউজেস ইট অ্যাট এ টাইম, ডাটা রিমেন্স কনসিস্টেন্ট, এক্সিকিউশন প্রেডিক্টেবল। অর্থাৎ আমাদের এটা ইনশিওর করতে হবে যে ওইটাকে একটা সময় একটা থ্রেড ইউজ করতেছে। এখানে আমাদের পার্থক্যটা বোঝা যায় না, কজ আমাদের যখন একটা T1 ঢুকছে, তো সে T1 রানিং হয়ে বেরোয় চলে আসছে, এরপরে T2 ঢুকছে বা T1 নিজেই চলছে। তো এখানে আমাদের পার্থক্যটা আমরা বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি। ইনক্রিমেন্টের কোডটা দিয়ে আমরা বুঝবো অবশ্যই। দেখি, দিস কন্ট্রোল ইজ সিঙ্ক্রোনাইজেশন কী করে, আমাদের এই গ্যারান্টিটা দেয় যে একটা থ্রেড যখন কাজ করবে, ওই প্রিন্টিং বা আমাদের যে ইনার যে কাজটা অ্যাকচুয়াল ফাংশনালিটি, ওই সময়ে ও ছাড়া আর কেউ ইউজ করবে না। কনসেপ্ট অফ মনিটর সম্পর্কে প্রথম দিকে একটু দেখছিলাম। মনিটরটা আমাদের মূলত এক্সক্লুশন লক, মিউচুয়াল এক্সক্লুশন লক, যে একটা থ্রেড অনেকের আন্ডারে, মানে কয়েকটা থ্রেড একটা ফাংশনালিটি আমাদের একটা রিসোর্সেই কাজ করবে, ঠিক আছে? তো সবাই একসাথে সেটারে ইউজ করতে পারবে না। মনিটর হচ্ছে একটা লক টাইপই চিন্তা করো সবাই, যে প্রত্যেকটার একটা ইমপ্লিসিট মনিটর থাকে। সে যখনই ওটা এন্টার করে, সে তার মাধ্যমে কি ওই থ্রেডটাকে বা ওই ফাংশনালিটিকে লক করে দেয়, এবং লক করার পরে কী হয়, সে নিজেই ওইটা ইউজ করে। যে অনলি ওয়ান থ্রেড ক্যান ওন এ মনিটর অ্যাট এ টাইম, একটা মনিটর একটা থ্রেড একটা টাইমে একটা থ্রেডে একটা মনিটর অন করতে পারে, এবং সেটার মাধ্যমে সে জায়গাটাকে লক রাখে, এবং সে নিজে কাজ শেষ করে দেন বেরোইলে অন্য কেউ সেটা ইউজ করতে পারে। এ থ্রেড দ্যাট অ্যাকুয়ার্স ইট হ্যাজ এন্টার্ড দ্য মনিটর, অর্থাৎ যে এই মনিটরটা যে প্রথমে পাইছে বা যে ইউজ করতে পারতেছে, সে প্রথমে এটা এন্টার করে। অন্য থ্রেডগুলা কি ওয়েটিংয়ে থাকে, কারণ একজন কাজ শুরু করে ফেলছে মানে কি অন্য কেউ তো পারবে না সেটা, তো তারা ওয়েটিংয়ে পড়ে আছে। এবার এ থ্রেড ক্যান রিএন্টার ইটস অন মনিটর, রিএন্ট্রান্ট লক, এটা নিয়েও একটা কোড আছে আমার কাছে, এটা লাস্টের দিকে দেখব আছে নাকি না আমি শিওর না, বাট থাকার কথা। আচ্ছা, লাস্টের দিকে দেখব যে একটা মনিটর, অর্থাৎ আমার লক শেষ হয়েছে, আমি চাইলে আবারও আমার লক নিয়ে আবার এখানে ঢুকতে পারি, এমন একটা বিষয়। রেস্ট কন্ডিশন উইদাউট সিঙ্ক্রোনাইজেশন। রেস্ট কন্ডিশন বিষয়টা হচ্ছে মাল্টিপল থ্রেডস একটা সেম মেথডকে যখন একই সাথে কল করে, এবং এক্সিকিউশন অর্ডার তো
আনপ্রেডিক্টেবল আমরা জানি, এই যে এইখানে তো আমরা দেখতেছি যে T1 T2 মিক্সিং আকারে প্রিন্ট হচ্ছে। তো মাল্টিপল থ্রেড কি, এখানে যেমন দুইটা থ্রেড T1 T2 সেম মেথড, ওই রান মেথডকেই কল করতেছে এবং দুইটা সিমultaneously চলতেছে। একই সাথে যখন চলতেছে আমাদের কি অবশ্যই অর্ডার আনপ্রেডিক্টেবল, আউটপুট মিক্সড হতে পারে, করাপ্টেড হতে পারে। এই জিনিসটা হচ্ছে আমাদের মূলত এটাকে বলা হয় রেস কন্ডিশন। অর্থাৎ একই সাথে মাল্টিপল থ্রেড একটাই মেথডকে ইউজ করতে চায় এবং উল্টাপাল্টা আউটপুট চলে আসে, আনপ্রেডিক্টেবল আউটপুট আসে, অর্ডার আনপ্রেডিক্টেবল হয়ে যায়। এই জিনিসটাই হচ্ছে মূলত আমাদের রেস কন্ডিশন। আর এই থ্রেডস আর রেসিং টু কমপ্লিট এক্সিকিউশন, অর্থাৎ প্রত্যেকটা থ্রেডই কী করতেছে, রেস করতেছে তার এক্সিকিউশন কমপ্লিট করার জন্য। এইবার মেনলি যেই কোডটা দেখবো আমরা, এখানে স্যারের আউটপুট 1931 আসছে, আমরা দেখি আমাদের কত আসে। রেস কন্ডিশন এখানে ফার্স্ট অফ অল কোডটা বুঝি। আমাদের এখানে কোডে কি আছে, একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে কাউন্টার নামে, যেখানে একটা ভেরিয়েবল আছে ইন্ট কাউন্ট ইকুয়ালস টু 0 এবং এখানে আচ্ছা সিনক্রোনাইজড, এখানে দেখেন এটা সরাই দিই। একটা মেথড আছে পাবলিক ভয়েড ইনক্রিমেন্ট কাউন্ট প্লাস প্লাস নামে, কাউন্ট প্লাস প্লাস নামে এখানে কী হবে, অর্থাৎ যতবারই আমি ইনক্রিমেন্টটাকে কল দিব এই কাউন্টের ভ্যালুকে এক করে বাড়তে থাকবে, বারবার কিন্তু রিসেট হবে না, ঠিক আছে। আমরা কি সরাসরি মেথডটাকে কল দিচ্ছি, একবারই তো এটাকে অ্যাক্টিভ করে ফেলবো। আর এখানে ক্লাস কাউন্টার থ্রেড নামে একটা ক্লাস ক্রিয়েট করছি, যেটাকে আমি থ্রেড এক্সটেন্ড করছি, এক্সটেন্স থ্রেড করলাম। এবার এখানে কি করছি, কাউন্টার টাইপের, অর্থাৎ এই যে কাউন্টার টাইপে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এর মধ্যে কি আমরা এখনও কোনো অবজেক্ট ক্রিয়েট করি নাই, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এইখানে একটা এই কাউন্টার থ্রেডের কি কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি আমি, যেখানে প্যারামিটার হিসাবে কি ওই কাউন্টার টাইপেরই একটা অবজেক্ট পাস করা আছে এবং যেইটা এখানে পাস করা হবে সেইটা কোথায় বসে পড়বে, এই যে এখানে কি আমরা কিছু রাখছি এই কাউন্টারের মধ্যে কি আমরা কোনো নিউ অবজেক্ট ক্রিয়েট করে রাখিনি কিন্তু, বাট এইটারে আমরা এইখানে বসাই দিব। তো দিস ডট কাউন্টার মিনস কি, এই ক্লাসের যেই কাউন্টার আছে তার মধ্যে আমরা কাকে বসাবো, এইখানে যেই প্যারামিটারটা পাস করা হবে সেটা বসাই ফেলবো। ওকে, আর এখানে কি একটা রান আছে, আমরা এক্সটেন্ড করছি, এখানে একটা রান বসাইলাম। রান বসালে কি হচ্ছে, এখানে 0 থেকে 1000 পর্যন্ত লুপ চালাইছি এবং প্রতিবার কি করতেছি, কাউন্টার ডট ইনক্রিমেন্ট, কাউন্টার ডট ইনক্রিমেন্ট, তাই না। এইটাকে আমরা কি করছি, কল করছি। এখানে কল করলে কি হয়েছে, প্রতিবারই কি কাউন্ট প্লাস প্লাস হচ্ছে। তো একবার এই লুপে আসা মিনস কি 1000 বার এটা কল হবে এবং কাউন্টের ভ্যালু 1000 হয়ে যাবে। এবার মেইন ক্লাসে আসি। এখানে কি হচ্ছে, প্রথম কাউন্টার নিউ কাউন্টার করে কি আমরা এটা অ্যাক্টিভ করলাম, কাউন্টের ভ্যালু 0 হয়েছে। থ্রেড ক্রিয়েট করলাম দুইটা, T1 আর T2, কী নামে, এই যে আমরা যেটাকে এক্সটেন্ড করছি সেই নামে, এবং এখানে প্যারামিটার হিসেবে কাকে পাস করছি, এই যে কাউন্টারটাকে পাস করে দিছি। যে অবজেক্টটা আমরা ক্রিয়েট করছি দুইটাকে কি সেম অবজেক্টই পাস করছে, অর্থাৎ দুইজনই কি সেম অবজেক্টেই কাজ করবে, অর্থাৎ একটা অবজেক্টের মধ্যেই কাজ করবে। এবং T1 T2 দুইটাকে আমি স্টার্ট করছি। এটা এই T1 জয়েন T2 জয়েন আপাতত আননেসেসারি, আপাতত না, এখানে পুরোটাই আননেসেসারি। তো এইখানে যখন আমি রান করব, এখানে কি হওয়ার কথা, T1 স্টার্ট T2 স্টার্ট, তো কি দুইজনেই কি রান মেথডটা চালাবে না, দুইজনের রান মেথড চালাবে, উল্টাপাল্টা করে চালাক, বাট দুইজনেই কি টোটালি 1000 বার কমপ্লিট করবে। তাহলে 1000 মোট কি 2000 বার যদি ইনক্রিমেন্ট করা হয় তাহলে কি কাউন্টের ভ্যালু 2000 হবে না। টেকনিক্যালি তো ওইটাই হওয়ার কথা, যে কাউন্টের ফাইনাল যে কাউন্টার ডট কাউন্ট, ফাইনাল কাউন্টের ভ্যালু কি আসার কথা, 2000 আসার কথা। আমি যদি রান করি 0 আসছে, এটা সরাই দেওয়ার কারণে 0 আসছে, তাই না। আচ্ছা, এইটা সরাই দিলে সমস্যা হচ্ছে কি, যে একই সাথেই তো আমাদের কোডটা রান করে, তাই না। তো সরাসরি এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে আগেই, ওইগুলো রান করার আগেই। তো যার কারণে জয়েন দিয়ে আমরা নিচে এক্সিকিউশনটা থামাই দিলাম, ঠিক আছে। তাহলে জয়েন ইম্পর্টেন্ট ছিল, আমার কথা প্রথমে বলছিল। যাক, এখানে আমাদের ফাইনাল কাউন্ট আসছে 1957। আবারও যদি রান করি, আমার রান করতে খুব মজা লাগতেছিল পড়ার সময়। আচ্ছা, এই যে এখানে যে 2000 চলে আসছে, আসবে না সবসময়, আবার 2000 আসছে, বাট আচ্ছা এই যে 1955 আসছে।
অনেক কম আসতে পারে, বাট 2000 বেশি কখনো আসবে না, 2000 আসতে পারে, কম আসতে পারে, অর্থাৎ মিক্সড। তো এইটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে, এটার ইনার রিজনটা অ্যাকচুয়ালি কি? এটার রিজন হচ্ছে আমরা কি জানি, দুইটা থ্রেড একই সাথে সিমালটেনিয়াসলি চলতেছে। তো যখন দুইজনেরই কী হয়েছে, দুইজনই কাউন্টার ডট ইনক্রিমেন্টকে কল করে ফেলছে, একই সাথে দুইজন কল করছে। তো অ্যাকচুয়ালি এই কাউন্ট প্লাস প্লাস হওয়ার আগে মানে হওয়া নিয়ে তিনটা কাজ হয় অ্যাকচুয়ালি, শুধু যে এখানে ইনক্রিমেন্ট হয় তা না। ফার্স্ট অফ অল সে রিড করে, কাউন্ট প্লাস প্লাস মিনস প্রথমে কাউন্টের বর্তমান ভ্যালুটাকে রিড করে, এরপরে সে প্লাস প্লাস করে ইনক্রিমেন্ট করে, এবং ফাইনালি সে রাইট করে, নেক্সট ভ্যালু হিসেবে রাইট করে। এই যে তিনটা কাজ হয়, ঠিক আছে? তো এখন দুইজন যখন একই সাথে ইনক্রিমেন্টটা কল দিছে, তো সাপোজ এখন কাউন্টের ভ্যালু সাপোজ 51 আছে, তো কী হওয়ার কথা, T1 এর জন্য একবার 52 হয়ে যাবে, T2 এর জন্য একবার 53 হয়ে যাবে, অর্থাৎ একই কলে 53 পর্যন্ত যাওয়ার কথা। বাট এখানে শুধুমাত্র এইটা থেকে 52তেই কনভার্ট হয়, বিকজ দুইজনে একসাথে কল দিছে, তো ভ্যালু তো একটাই পড়ছে 51, তো সেই 51 ভ্যালুটাকেই জাস্ট ইনক্রিমেন্ট করছে এবং 52 হয়ে গেছে। একই সাথে কল দেওয়ার কারণে এই অসুবিধাটা হয়েছে, ঠিক আছে? যে আমাদেরকে এইখানে কি একটা লস হয়ে গেছে না, একটা কাউন্ট লস হয়েছে। এইরকম অকওয়ার্ড সিচুয়েশন যতবার পাবে, এরকম ঝামেলাপূর্ণ সিচুয়েশন যতবার পাবে, ততবার কি আমাদের এক এক করে কাউন্ট লস হচ্ছে না? তো যার কারণে আমাদের কি এক একবার এক এক রকম ভ্যালু আসে। 2000 যখন যখন আসে তখন কি এরকম কোনো সিচুয়েশন কখনোই সে ফেস করেনি। তো যার কারণে কী হয়েছে, এখানে এক একবারই যে এখন 1903 আসছে, প্রতিবারই কি উল্টাপাল্টা, অনেক কম আসতে পারে, অনেক বেশি, আমি 1000 সামথিং পর্যন্ত পাইছি সর্বনিম্ন। তো এই সমস্যা সমাধান করার জন্য এইটাই কি আমাদের সিঙ্ক্রোনাইজ ইউজ না করার সমস্যা। অর্থাৎ আমরা যদি অনেকগুলো কাস্টমারের এখন এই ব্যাঙ্ক স্টেটমেন্ট এইগুলো নিয়ে কাজ করা হয়, তো মাল্টিপল মানে কাজ যদি একটা মেথডের মধ্যে একই ইনক্রিমেন্টের মধ্যে চালাই, তো আমাদের এরকম সমস্যা হইতে পারে। তো যেইগুলার সমাধানের জন্য আসছে সিঙ্ক্রোনাইজড। এখানে আরও সমাধান আছে, এখানে যেহেতু একটা দুইটা মাত্র মেথড, আমরা এখানে সমাধানের তো অনেক উপায় আছে। লাইক আমি যদি এটা করি, যেহেতু আমরা জয়েন্ট মেথডটা জানি, তাই না? এইটা দিলে অলওয়েজ কি 2000ই আসবে। এখানে 2000 কেন আসতেছে? কজ আমরা টিওন স্টার্টের পর টিওন ডট জয়েন দিছি। জয়েন মিনস কি, পরবর্তী অংশটা সে থামায় রাখছে। থামায় রাখছে মানে কি, টিওনের কাজ পুরো কমপ্লিট হয়েছে, তো তখন তো ওকে ইন্টারাপ্ট করার মতো কেউ নেই। সো তার 1000 একবার হয়েছে, পরে T2 এর 1000 একবার হয়েছে, মোট 2000 হইলো এবং 2000 প্রিন্ট করা হয়েছে, ঠিক আছে? বাট এখানে অনেকগুলা থাকলে তো বারবার আমরা এরকম জয়েন লাগাবো না সবসময়, তাই না? তো এখন যেটা হয়েছে, এইটার সলিউশন কি? এইটার সলিউশন হচ্ছে আমাদের সিঙ্ক্রোনাইজ কী করে, এটা ইনশিওর করে এখানে যদি 10টা থ্রেডও আসে, 10টা থ্রেডও যদি একবারে আসে, সিঙ্ক্রোনাইজ কী করে 1/1 চান্স দেয়। একজন ঢুকলে শুধুমাত্র সেই একজনই চান্স পাবে, অন্য কেউ সেই টাইমে চান্স পাবে না, ঠিক আছে? এইটা সিঙ্ক্রোনাইজ ইনশিওর করে। আমি কি এখানে সিঙ্ক্রোনাইজড এই লেখাটাই দিয়ে দিলাম, অর্থাৎ পুরো মেথডটাকেই আমি সিঙ্ক্রোনাইজ বানাই ফেলছি। এই সিঙ্ক্রোনাইজ বানানোর মানে হচ্ছে কি, যে এই মেথড একবার একজন ইউজ করবে। তো আমি যদি এখন রান করি, অলওয়েজ 2000ই আসবে আউটপুট, 2000 ছাড়া অন্য কিছু আউটপুটে আসবে না, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা ওয়ে, বাট এটা খুব বেটার ওয়ে না, মানে আরও বেটার ওয়ে আছে। মানে সিঙ্ক্রোনাইজ দিই যে এটাকে আমি পুরো মেথডটাকেই সিঙ্ক্রোনাইজ করে ফেলছি না। তো এমনও তো হতে পারে আমার এইখানে তো আমি জাস্ট ইনক্রিমেন্ট লিখছি, সো আমি ইনক্রিমেন্ট করতেছি, বাট আমাদের একটা মেথডে কি অনেক কিছু লেখা থাকতে পারে, অনেক কাজ থাকতে পারে। তো আমি চাই কি, যে ইনক্রিমেন্টটা একসাথে না করুক, বাট আলাদা আলাদা কাজ করতে থাকুক। অর্থাৎ এক থ্রেড ইনক্রিমেন্ট করুক, তাহলে অন্য থ্রেড অন্য কাজগুলো করতে থাক। বাট আমি যদি পুরো মেথডটাকেই সিঙ্ক্রোনাইজ করে দিই, দ্যাট মিনস কি একটা থ্রেড এক টাইমে একাই ঢুকতে পারবে, অন্য থ্রেড ঢুকতেই পারবে না। তো সেইটা আমাদের জন্য কি মানে একটু তো লসি বিষয় হলো, তাই না? সে ওয়েট করতেছে, সিপিইউ টাইম লস হচ্ছে। তো সেইটাকে বেটার করার জন্য আমরা কী করতে পারি, শুধুমাত্র এই কাউন্ট প্লাস প্লাস জিনিসটাকেও আমরা কী করতে পারি, এই সিঙ্ক্রোনাইজের মধ্যে ঢুকাই দিতে পারি। তো সেইটা করার জন্য আমরা কী করতে পারি, পুরো মেথডটাকে আমরা ব্লক না করে অর্থাৎ সিঙ্ক্রোনাইজ না করে আমি কী করব, শুধু কাউন্ট প্লাস প্লাসটাকে সিঙ্ক্রোনাইজ করব। তো এটার জন্যে ফাংশনালিটি হচ্ছে এমন, synchronize this
এর মধ্যে আমরা কাউন্ট প্লাস প্লাস দিয়ে দিতে পারবো। অর্থাৎ এই ক্লাসের এখানের দিস মিনস অ্যাকচুয়ালি কি বলে, মানে এই ক্লাসের শুধু এই ওয়ার্কটা, এই কাউন্ট প্লাস প্লাস ইনক্রিমেন্টের এই শুধু এই কাজটা সিঙ্ক্রোনাইজ করবো, এটাই জাস্ট একটা রিমেম্বারিং দেওয়া হয়। এবং বাকি কাজ এখানে যদি বাকি কোনো কাজ থাকে সেগুলা অন্য থ্রেড কাজ চালাইতে থাকে, এবং এইটা একবারে একজন ইউজ করে। অর্থাৎ আমি যদি এখনও রান করি অলওয়েজ 2000-এ আসবে। অর্থাৎ আমি চাইলে কি ফুল একটা মেথডকেও সিঙ্ক্রোনাইজ করতে পারি, অথবা চাইলে কোনো একটা পার্টিকুলার কাজকেও সিঙ্ক্রোনাইজ করতে পারি। যে সিঙ্ক্রোনাইজ কি, একটা থ্রেড ওই জিনিসটা একবারই ইউজ করতে পারবে, ঠিক আছে, একবারই কাজ করতে পারবে, একজনই কাজ করতে পারবে, ঠিক আছে। ওই টাইমে অন্য কেউ সেটাকে অ্যাক্সেস করতে পারবে না যতক্ষণ না সে লক ছাড়তেছে। তো এইখানে মেলিসার ফার্স্ট কোড যেটা সিঙ্ক্রোনাইজ সারার এখানে কোড আসছিল 1931। তো এটা ফিক্স করার জন্য কি করতে হবে, এখানে বলা হয়েছে যে অ্যাক্সেস মাস্ট বি সিরিয়ালাইজড, সিরিয়ালি অ্যাক্সেস থাকা উচিত, নাইলে আমাদের ডেটা লস হওয়ার সম্ভাবনা থাকে। তো অনলি ওয়ান থ্রেড অ্যালাউড এট এ টাইম। এবং এইটা কিভাবে অ্যাচিভ করা যায়, সিঙ্ক্রোনাইজেশনের মাধ্যমে অ্যাচিভ করা যায়। জাভা দুই টাইপের মেকানিজম দেয়, একটা হচ্ছে সিঙ্ক্রোনাইজড মেথড, একটা হচ্ছে সিঙ্ক্রোনাইজড ব্লকস। আমরা দুই টাইপ অলরেডি দেখে ফেলছি। পুরো মেথডকেও সিঙ্ক্রোনাইজ করা যায়, চাইলে এখানে কি একটা আলাদা ব্লককেও সিঙ্ক্রোনাইজ করা সম্ভব। সো সিঙ্ক্রোনাইজড মেথডস, এই যে সিঙ্ক্রোনাইজড ভয়েড মেথড, মানে মেথডের আগে আমরা কি করব, এখানে সিঙ্ক্রোনাইজড দিয়ে দিতে পারবো, পাবলিক থাকা ম্যান্ডেটরি না। সিঙ্ক্রোনাইজ মেথড এবং ভিতরে ক্রিটিক্যাল সেকশন। ক্রিটিক্যাল সেকশন মানে কি, ওই যে যেইগুলোর ক্ষেত্রে আমাদের কি ডেটা লস হতে পারে। তো এটার ইফেক্ট কি, থ্রেড মাস্ট অ্যাকুয়ার দ্য অবজেক্ট মনিটর, ওই অবজেক্টের সে মনিটরটাকে পায়, অর্থাৎ লকটা পাইতে পারে, ঠিক আছে। এবং অন্য থ্রেডগুলো কি করে, আদার থ্রেডস কলিং এনি সিঙ্ক্রোনাইজ মেথড অন দ্য সেম ইনস্ট্যান্স মাস্ট ওয়েট। অর্থাৎ এইটাকে কল করতেছে এমন অন্য সব থ্রেড তখন আসলেও কি করবে, ওয়েট করে বসে থাকবে, তাদের আর কোনো উপায় নেই, কারণ এটা একজন ঢুকে দরজা লক করে দিছে, ঢোকার কোনো উপায় নেই। মনিটর ইজ রিলিজড হোয়েন মেথড রিটার্নস। অর্থাৎ এটা মনিটরের একটা মানে গেটের লক হিসেবে চিন্তা করা, ঠিক আছে। একজন ঢুকছে, গেটটা লক করে দিছে, শেষ, আর কোনো উপায় নেই। সে তার কাজ শেষ করবে, দরজা খুলবে, বেরোবে, এবং দরজার মালিকানা কি এখন আরেকজন পাবে। তো এরকম যে মনিটর রিলিজ হবে কখন, দরজাটা খুলবে কখন, বা মালিকানাধীন শেষ হবে কখন, যখন একজন কাজ শেষ করে বেরোয় যাবে, অর্থাৎ মেথড রিটার্নস হবে যখন। আর এটা হচ্ছে যে স্যারের ওই কোডটাই জাস্ট এখানে সিঙ্ক্রোনাইজ অ্যাড করছে, তো সেই সময় কি আউটপুট 2000 আসবে আমরা দেখলাম অলরেডি। লিমিটেশনস অফ সিঙ্ক্রোনাইজড মেথডস, এটার লিমিটেশন কি, মাল্টি থ্রেডিং, নো সিঙ্ক্রোনাইজ মেথডস। এখানে ব্যাপারটা হচ্ছে সিঙ্ক্রোনাইজ মেথডের লিমিটেশনস, মানে বুঝাইছে জাস্ট যে আমরা যে সিঙ্ক্রোনাইজড এগুলো ইউজ করতে পারি, এগুলো শুধুমাত্র আমাদের নিজেদের বিল্ড করা ক্লাসের ক্ষেত্রে, ঠিক আছে। আমরা নিজেরা একটা ক্লাস ক্রিয়েট করব, সেইখানের কিছু কাজের ক্ষেত্রে আমরা এই সিঙ্ক্রোনাইজড ইউজ করতে পারি, বাট এটা কি বিল্ট ইন ক্লাস যেগুলো আছে সেগুলোকে আমরা মডিফাই করতে পারি না। লাইক থ্রেড ক্লাস, এটা তো লুকায়িত অবস্থায় থাকে, আমরা তো করে ম্যানুয়ালি লিখিও না, তো সেইগুলো তো আমরা মডিফাই করতে পারি না। তো সেখানে সিঙ্ক্রোনাইজডের কাজ করা তো ইম্পসিবল, ঠিক আছে। এইগুলাই হচ্ছে লিমিটেশন। আর সিঙ্ক্রোনাইজড ব্লক, সেটা হচ্ছে এরকম, অবজেক্ট রেফারেন্স হুজ মনিটর ইজ অ্যাকোয়ার্ড। অর্থাৎ আমরা যেমন এখানে দিস দিয়ে দিছিলাম যে আপাতত সে কি কাউন্টার ক্লাসের এই কাউন্ট ইনক্রিমেন্টের জন্য একটা মনিটর ধরে আসে, জাস্ট দিস দিলেই হবে, এখানে কোনো পার্টিকুলার দিলে আর কোনো কিছু দেওয়া লাগবে না, ডট সামথিং দেওয়া লাগবে না। থ্রেড মাস্ট সাকসেসফুলি এন্টার, ওই মনিটর অবজেক্ট রেফারেন্সের মনিটরে সে ঢুকবে, এবং সেখানে কি প্রোটেক্টেড কোডটা রাখা আছে, অবশ্যই কি আমরা ওই পার্টের মধ্যে প্রোটেক্টেড কোডটাই রাখবো, যেটা আমাদের ঝামেলা করতে পারে। এবং ফাইন গ্রেন কন্ট্রোল পায়, ওয়ার্কস ইভেন উইথ থার্ড পার্টি ক্লাসেস, মানে যে কোনো কিছুর ক্ষেত্রে কি আমরা যেহেতু নিজেরা এটা ক্লাস তৈরি করছি, যা খুশি তো করতে পারি। তো সিঙ্ক্রোনাইজ দিস, এইটা দিতে পারি, আমাদের কি পুরো মেথডটাকে সিঙ্ক্রোনাইজ বানানোর বদলে আমরা শুধুমাত্র ওই ব্লকটাকে সিঙ্ক্রোনাইজ বানাইলাম, এবং এখানেও আমাদের আউটপুট কি 2000 আসবে।
আচ্ছা, আরেকটা উপায় আছে যে আমরা কি করছি, ওইখানের কিছু করবই না, আমরা এখানে লুপের মধ্যেই সিঙ্ক্রোনাইজ লাগাই দিচ্ছি, ঠিক আছে। অর্থাৎ আমরা কি করছি, এইখানে সিঙ্ক্রোনাইজ দেই নেই, এই কাউন্টারকে কল করার আগেই সিঙ্ক্রোনাইজড কাউন্টার ডট ইনক্রিমেন্ট, তো এইটা যদি করি, ঠিক আছে, এইটা করলেও আমাদের আউটপুট 2000 আসবে। কারণ কি, এখানে কি হচ্ছিল, যতবার লুপ চলতেছে ততবার কি ওই ইনক্রিমেন্ট অর্থাৎ কাউন্ট প্লাস প্লাসটাকে কি আমাদের কল করতেছে এবং সেটা ইনক্রিমেন্ট হচ্ছে। তো আমি যদি একসাথে দুজনকে কলই করতে না দিই, তো ওইখানে কি ডেটা লস হওয়ার তো সম্ভাবনাই নেই। অর্থাৎ আমি একদম কলিংয়ের টাইমেই একজন একজন করেই কল দিতে পাঠাইতেছি। আগে সমস্যা কী ছিল, দুইজন একসাথে কল দিয়ে দিছে, যার কারণে কি ডেটা লস হয়েছে। বাট এখানে কি আমি সিঙ্ক্রোনাইজেশন লাগাই দিছি, মিনস এই কলটা এক টাইমে একজনই কল দিতে পারবে। সো এখানে কি 2000 আউটপুট আসছে। আর কি আছে এখানে কিছু, ইন্টার থ্রেড কমিউনিকেশন, প্রডিউসার মাস্ট ওয়েট ফর কনজিউমার, মানে যে প্রডিউস করে বা যার কাছে ডেটা থাকে সে কি কনজিউমারের জন্য ওয়েট করা লাগে না, যে এই ডেটাগুলো নিবে যে তার জন্য ওয়েট করে, আবার কনজিউমার ওয়েট করে প্রডিউসার কখন ভ্যালু নিয়ে আসবে। পোলিং সিস্টেমটা আমাদের কী ছিল, থ্রেডস রিপিটেডলি চেক করে কন্ডিশনের জন্য যে কাজ আসছে কি না কোনো, ঠিক আছে, এবং ততক্ষণে কি সিপিইউ সাইকেল ওয়েস্ট হয়, ইনএফিশিয়েন্ট, আনডিজারেবল, এগুলো কি পোলিং সিস্টেমে আমাদের সমস্যা ছিল। বিল্ট ইন কমিউনিকেশন মেথডের মাধ্যমে এইটা সমস্যার সমাধান হয়। কীভাবে, আমরা এখানে আরও কিছু ফাংশনের সাথে পরিচিত হব, ওয়েট, নোটিফাই ওয়াল। এইগুলা কি হবে, এইগুলা দিলে আমাদের এই যে সিপিইউ টাইম ওয়েস্ট হচ্ছিল, সিপিইউ সাইকেল ওয়েস্ট হচ্ছিল, এইগুলা কি আমাদের সমস্যাটা সমাধান হবে। কী হবে, ইন্টার থ্রেড কমিউনিকেশন, থ্রেডের মধ্যে ইন্টারনালি যে কমিউনিকেশন হইতে পারে। যদি মোটামুটি একটা ধারণা দিই, ওয়েট মিনস হচ্ছে ওই আমরা মাত্র সিঙ্ক্রোনাইজেশনে যেটা দেখলাম যে একজন ঢুকছে তাহলে কি অন্যরা ওয়েট করতেছে, তো একজন ওয়েট করবে। নোটিফাই মিনস যে সাপোজ যে ওয়েট করতেছে সে ঢুকলো, ঢোকার সময় নোটিফাই করে দিবে যে পরবর্তী একজন রেডি থাকো, আবার আমি কাজ শেষ করলেই তুমি ঢুকবা, এরকম একটা একজনকে নোটিফাই করা। আর নোটিফাই অল করলে কী হবে, সবাই রেডি হয়ে যাবে কাজ করার জন্য, বাট ঢুকতে পারবে কিন্তু পরবর্তী একজনই। দিস মেথডস আর ডিফাইন্ড ইন অবজেক্ট ক্লাস অ্যাভেলেবেল টু অল ক্লাস, সবার মধ্যেই এটা বাই ডিফল্ট আছে, আমাদের আলাদা করে এরকম কোনো মেথড আলাদা করে আমাদের বসাইতে হবে না। সরাসরি ডট ওয়েট ডট নোটিফাই এরকম করা যাবে। মাস্ট বি কল্ড ইনসাইড এ সিঙ্ক্রোনাইজড কনটেক্সট, অবশ্যই আমাদেরকে একটা সিঙ্ক্রোনাইজ কনটেক্সটের মধ্যে এটা করতে হবে, কারণ ওয়েট করবে, অন্যদের নোটিফাই করবে, এরকম সময়টা কখন আসবে, যখন একটা লক সিস্টেমের মধ্যে আমরা কাজ করতেছি, তাই না। এখন অনেকেই একসাথে কাজ করতেছে, তখন তো আর কে ওয়েট করবে, সবাই তো নিজেদের কাজ নিয়ে বিজি। এখানে কি আছে দেখি, সিঙ্ক্রোনাইজড অবজেক্ট ডট ওয়েট, এটা কারেক্ট ছিল। আচ্ছা, শুধুমাত্র অবজেক্ট ডট ওয়েট এরকম দিলে আমাদের কি কাজ হবে না, আমাদের সিঙ্ক্রোনাইজড ব্লকের মধ্যেই এটা রাখতে হবে। অ্যাডিশনাল ভার্সনস অফ ওয়েট অ্যালাউ স্পেসিফাইং, এটা আমি ওয়েট কীভাবে কাজ করে, কলিং থ্রেড রিলিজেস দ্য অবজেক্টস ম্যাটার, অর্থাৎ লক সারে করে সেই লক ছেড়ে দেয় এবং ইন্টার ওয়েটিং স্টেট, ওয়েটিংয়ে যায়, ওয়েটিং স্টেটে প্রবেশ করে। আর এটা কতক্ষণ পর্যন্ত স্লিপ করে, যতক্ষণ অ্যানাদার থ্রেড নোটিফাই করে অর নোটিফাই অল করে, বাকি সবাই কি স্লিপ করে থাকে, সবাই থ্রেড যতক্ষণ নাকি নোটিফাই বা নোটিফাই অল এরকম কোনো ইনস্ট্রাকশন পায় ততক্ষণ কি সবাই স্লিপ অবস্থায় থাকে। এগুলো করলে কী হয়, প্রত্যেকটা থ্রেড রানিং অবস্থায় থাকে না, প্রত্যেকটা থ্রেড আপাতত স্লিপ অবস্থায় আছে। যখন যখন তাকে দরকার পড়বে আমরা ওয়েট বা নোটিফাই অল এগুলো দিয়ে তাদের একটা সিগন্যাল দিব এবং তারা কী হবে, তারা অ্যাক্টিভ হবে।
যার কারণে কি বিজি পোলিং সিস্টেম এটা অফ হয়ে থাকে, বারবার চেক করা লাগবে না, কারণ ওরা এমনিতেই নোটিফিকেশন পাবে যে এখন কাজ করা লাগবে, ওইটা দাও। হাউ নোটিফাই অল ওয়েক্স নোটিফাই কি ওয়েক্স অন ওয়েটিং সেট, অর্থাৎ একটা ওয়েটিং সেটে নোটিফাই করে সে কি জায়গায় দেয় যে একজন জায়গায় যাও কারণ আসতেছে তোমার টার্ন। আর নোটিফাই অল করলে কি ওয়েক্স অল ওয়েটিং সেট, সব সেটই কি জেগে যায়, বাট একজনই মনিটরটা পাইতে পারে, একজনই কি লক সিস্টেমটা পাবে, সে কাজ করতে ঢুকবে এবং লক করে দেবে, এরকম বিষয়টা। দ্য অ্যাওয়েকেন্ড থ্রেড মাস্ট রিকোয়ার দ্য মনিটর, যে জেগে আছে সে কি মনিটরটা পাবে। আর এক্সিকিউশন কন্টিনিউস আফটার ওয়েট। ইম্পর্টেন্ট স্পারিয়াস ওয়েক আপ, তো এইটা হচ্ছে এমন রেয়ারলি এ থ্রেড মে ওয়েক আপ উইদাউট নোটিফাই বা নোটিফাই অল, মানে খুব রেয়ার কেস যেমন হইতে পারে প্রোগ্রামের কিছু ইররের জন্য বা যে কোনো কারণে যে নোটিফাই দেওয়া হয় নাই বাট তাও একটা থ্রেড অ্যাক্টিভ হয়ে গেছে। তো এগুলো একটা রেয়ার কেস, সমস্যার কেস। তো এটার এই স্পারিয়াস নাকি ওয়েক আপ বলা হয়। তো যার কারণে আমরা এই সমস্যাটা সমাধানের জন্য, অর্থাৎ এই রেয়ার কেসটা যদি ঘটে কোনো সময়, এটার জন্য আমরা ইফ কন্ডিশন ইউজ না করে হোয়াইল কন্ডিশনটা ইউজ করবো কোডের মধ্যে। যে হোয়াইল দিলে হবে কি বারবার চেক করবে যে ও কি আসলেই তার টার্ন কি আসছে নাকি আসে নাই, এটা বারবার চেক হবে। অর্থাৎ টার্ন না আসার কারণেও, আসা সত্ত্বেও যদি কেউ জেগে যায়, এই হোয়াইল বারবার চেকিংয়ের ফলে সে আবার মানে থেমে যাবে, ঠিক আছে। বাট ইফ দিলে কী হবে, একবারই মাত্র চেক হবে, তো ওই চেকে সে ধরা পড়তেও না পারে, তো পরবর্তীতে সে মিসলিডিং হতে পারে, কাজ ভুল করতে পারে। এগুলোর জন্য আমরা সবসময় হোয়াইল লুপ ইউজ করব। এইটার জন্য কি হয়, হোয়াইল লুপ ইউজ করলে রিচেক দ্য কন্ডিশন আফটার ওয়েকিং, বারবার যতবারই জাগে ততবার কি পুরোটা চেক করতে থাকে বারবার, যার কারণে ইরোরটা প্রিভেন্ট করা হয় এই স্পারিয়াস ওয়েক আপের। আর রং থ্রেড বিং নোটিফাইড, অর্থাৎ যেই থ্রেড এখন নোটিফাই হওয়ার কথা না, ওই যে ভুলে সে উঠে গেছে, তো এটা কি প্রিভেন্ট করে এই হোয়াইল কন্ডিশনের মাধ্যমে। এটা রিকমেন্ডেড প্যাটার্ন। আচ্ছা, ইন্টার থ্রেড কমিউনিকেশনের যদি আমরা কোড দেখি, এখানে ক্লাস প্রডিউসার কনজিউমার ডেমো ডট জাভা। আচ্ছা, এখানে যদি আমরা দেখি, আচ্ছা এটা বাদ, এটা পরবর্তী কোডের ক্ষেত্রে, এটা আপাতত। তো এইখানে সুবিধার জন্য এটা নিচে নিয়ে আসি। তো এখানে কী করা হয়েছে, একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে ক্লাস কিউ নামে, যার মধ্যে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে ইন্টিজার এন সিঙ্ক্রোনাইজড, অর্থাৎ কি এটাতে কি একবার একটা কাজই চলবে, তাই না। ইন্টিজার গেট একটা মেথড ক্রিয়েট করা হয়েছে যেখানে কি গট এন, আর বারবার সেই ভ্যালুটা রিটার্ন হবে। গট এন মিনস কি এন যে ভ্যালুটা সেটাকে এখানে প্রিন্ট হবে এবং রিটার্ন হয়ে যাবে। আর পুট মেথডটা কাজ করবে কি ভ্যালু বসানোর কাজে, অর্থাৎ আমরা যদি পুট করি লাইক 5 দিলাম, তাইলে এই যে এই এনে তো আপাতত ভ্যালু নাই, তো এই ভ্যালুগুলো সেট হবে কীভাবে, এই পুট মেথডটা যখনই করব, তো এইখানে এই ভ্যালুকে এখানে পুট দিয়ে সেট হবে আর গেট দিয়ে আমরা পাবো। একটা প্রডিউসার নামে ক্লাস ক্রিয়েট করা হয়েছে, যেখানে আমরা কি রানেবলকে ইমপ্লিমেন্ট করছি, ঠিক আছে। এবার আর এক্সটেন্ড দিয়ে আমরা কাজ করি নাই, এখানে আমরা রানেবল ইমপ্লিমেন্ট করছি, যেখানে এই কিউ ক্লাস টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, আর আমাদের থ্রেড ক্লাসের একটা ভেরিয়েবল টি ডিক্লেয়ার করা হয়েছে। তো এই কিউ এর ভ্যালু সেট হবে কীভাবে, একটা আমরা যে অবজেক্ট পাস করব সেটার মাধ্যমে এই কিউ ভেরিয়েবলে একটা ভ্যালু বসবে। আর এই টি তৈরি হবে কখন, যখন আমরা এই প্রডিউসার কনস্ট্রাক্টরকে কল করব, সেখানে দিস অর্থাৎ এই টাইপের, এইখানের এই টি টাইপের একটা অবজেক্ট পাস হইলো আর প্রডিউসার নাম তৈরি হয়েছে। আর আমরা তো কিভাবে রানেবলের ক্ষেত্রে কি যেভাবে নিউ থ্রেড তৈরি করা হয়, আমরা এখানে জানি যে এখানে নেম পাস করা যায় আর এখানে অবজেক্ট পাস করা যায়। আর এখানে কি আমরা যেহেতু রানেবল ইমপ্লিমেন্ট করছি, আমাদের রান লিখতে হবে, এবং এই রানের মধ্যে এখানে কি আছে, আমরা যেহেতু এখানে কি প্রডিউসার যে তৈরি করবে, ঠিক আছে, তো সে কি ভ্যালু পুট করবে। তো এই রানের মধ্যে কি আছে, ইন্টিজার i 0 থেকে শুরু হয়েছে,
হোয়াইল ট্রু, যদি এই কোডটা আনলিমিটেড বার চলতে থাকবে, ঠিক আছে। হোয়াইল ট্রু কী হবে, ভ্যালু সে পুট করতে থাকবে, আই প্লাস প্লাস মানে একবার 0 বসবে, প্লাস প্লাস হবে 1 বসবে, এরকম পুট হইতে থাকবে। এবং কনজিউমার নামে আরেকটা ক্লাস আছে। কনজিউমার নামে এই ক্লাসটা থাকলে কী হবে, এখানেও ওই কিউ টাইপের কিউ আছে, থ্রেড টাইপের টি আছে। এইখানেও কনজিউমার নামক কনস্ট্রাক্টরের মধ্যে এই অবজেক্ট পাস করার মাধ্যমে কি কিউ এর ভ্যালু বসতেছে এবং থ্রেডটি আমরা ক্রিয়েট করতেছি নিউ থ্রেড দিয়ে। এখানে কি কনজিউমার নাম দিয়েছি আর ওইটা কি প্রডিউসার নাম দিয়েছিলাম। আর এইখানেও কি কনজিউমার যে আর কি ভ্যালুটা নিবে, তো সে কী করবে, কিউ ডট গেট এইটার মাধ্যমে নিবে, তারও কি হোয়াইল ট্রু, যতক্ষণ পর্যন্ত ট্রু। যেহেতু এইগুলোরে ফলস করার কোনো কন্ডিশন নাই, তো এই কোডটা মূলত ইনফিনিট লুপ। তো এবার যদি আমরা মেইন মেথডের দিকে তাকাই, মেইন মেথডে কী হবে, আমরা একটা প্রডিউসার কনজিউমার ডেমো নামে মেইন ক্লাস ক্রিয়েট করছি, যেখানে প্রথমত কি আছে, কিউ কিউ নিউ কিউ, এই আমাদের যে প্রথম ক্লাস কিউ নামক ক্লাসটা, এটাকে আমরা অ্যাক্টিভ করলাম, অবজেক্ট ক্রিয়েট করলাম। এবং এই অবজেক্টে পাস করছি কি, আমাদের যেহেতু এই যে প্রডিউসার কনজিউমার দুইজনের মধ্যেই কি আছে, আমাদের এমন একটা কনস্ট্রাক্টর আছে যেখানে কি আমাদের অবজেক্ট প্যারামিটার পাস করতে হবে। সো আমরা অবজেক্ট পাঠাইছি, সেম অবজেক্ট পাঠাইছি দুইজনই, ঠিক আছে, যাতে ওই যেই ভ্যালুটা ও পুট করতেছে ওইটাই সে গেট করতে পারে, এরকম। এটার কারণে আর কি দুজন সেম অবজেক্টই পাঠাইলাম। এবং পি ডট টি স্টার সরাসরি কিন্তু আমরা টি করি নাই, কারণ পি ডট টি স্টার কজ আমাদের সরাসরি কিন্তু এটা থ্রেড টাইপের না, এটা প্রডিউসার টাইপের। প্রডিউসার কি আমাদের একটা ক্লাস, আর থ্রেড কোথায় আছে, এই প্রডিউসার ডট টি এর মধ্যে না আছে, তাই না, সরাসরি আমাদের টি নাই। সো পি ডট টি দেওয়া আছে। কনজিউমারের ক্ষেত্রেও কি, কনজিউমার ডট আমাদের কি টি, তো সি ডট টি ডট স্টার্ট। আমরা কী করলাম, এখন দুইটাকে স্টার্ট করছি। স্টার্ট করলে এটা আনলিমিটেড চলতে থাকবে, কারণ এই কন্ডিশনগুলো ফলস হওয়ার কোনো লজিক আমাদের কাছে নাই। সো জোর করে আমার এটা স্টপ করাইতে হবে যদি রান করি, তো এটা আনলিমিটেড চলতে থাকবে। আমি এখানে ফোর্সফুলি স্টপ করার ট্রাই তো করলাম, বাট স্টপ তো এলো না। আচ্ছা, স্টপ হয়েছে, তো আনলিমিটেড আসে নিচে, এটা নিচে যা লাভ নাই। তো এখানে কী হয়েছে, প্রথমে পুট করা হয়েছে 0, এরপরে পুট 1, পুট 2, 3টা ভ্যালু পুট হয়েছে, এরপর 2বার 2 পাইছে। অর্থাৎ যখন ভ্যালু পুট 2 হয়ে গেছে, 0 আর 1 কিন্তু আর গেট পাওয়ার সম্ভাবনা নেই, কারণ একটা ভ্যালু এনই আছে। তো যার কারণে কী হবে, লাস্ট যে ভ্যালু পুট হয়েছে ওইটাই কয়েকবার গেট হবে। আবার পুট 3, 4, 5, 6, 7, 8, 9, শুধু পুটই চলছে আমাদের 21 পর্যন্ত, ওই 21টাই কিন্তু গেট হবে, ঠিক আছে, যেহেতু আমাদের ভ্যালু একটাই। তো এটার ফ্লো কি সবাই বোঝা যাচ্ছে, যে এই যে দুইটাই কি একসাথে স্টার্ট হয়েছে, তো এইখানেও স্টার্ট হইলো আমাদের, কি এইটাও স্টার্ট হয়েছে, একই সাথে আমাদের এইটাও স্টার্ট হয়েছে। তো কী হবে, যখন এইটার মধ্যে আসবে কিউ ডট পুট, কিউ ডট পুট গেলে কোথায় যাবে, এটা এই সিঙ্ক্রোনাইজ মেথড এইটার মধ্যে যাবে। এবং এখানে ফার্স্টলি কোন ভ্যালু আছে, আয়ের ভ্যালু প্রথমত 0, 0টা বসবে, পরে না প্লাস প্লাস হবে, তাহলে ওই 0 ভ্যালুটা কি আমাদের এইখানে আসবে, সরি এখানে না, পুটের মধ্যে আসবে, এবং কি দিস ডট এন এর ভ্যালু হবে 0। 0 হওয়ার পরে কী হবে, সিস্টেম ডট আউট প্রিন্টএলএন পুট এন। তো এই যে ফার্স্ট অফ অল পুট 0 আসছে, তো এটার কাজ শেষ। পরবর্তীতে এটাও চলতে পারে অথবা কনজিউমারটাও চলতে পারে। তো এখানে যেহেতু পুট আরও 2বার চলছে, তার মানে কি এইটাই আরও 2বার চলছে, এবং পরবর্তীতে এই থ্রেডটাও সুযোগ পাইছে সিপিইউ টাইমে। তো যখন কিউ ডট গেটের কাছে গেছে, তো গেটে কী হয়েছে, কিউ ডট গেটকে যখন কল দিবে ওই এন ভ্যালুটা, এখন কারেন্টলি যেই ভ্যালু আছে এনের, তো সেই এন ভ্যালুটাই কি এখানে প্রিন্ট হবে, যার কারণে কি পুট 2 ছিল, গটে 2 পাওয়া গেছে। এইভাবে মেনলি এটা কাজ করছে। পরবর্তীতে আমরা ইন্টার থ্রেড কমিউনিকেশন কিসের মাধ্যমে করব, এই সিঙ্ক্রোনাইজড এই জিনিসগুলোর মাধ্যমে যদি করা হয়, মানে আমরা একটা সিরিয়াল ওয়াইজ করতে পারি। এখানে যেমন কী হয়েছে, কয়েকবার পুট করছে, তো লাস্ট ভ্যালুটা পরে আবার গেট হয়েছে, এখানে টানা 21 পর্যন্ত পুট হইলো, এরপরে যায় গেট হইলো। এটাকেও একটা সিরিয়ালাইজ করার একটা উপায় আছে, সেইটা হচ্ছে আমাদের পরবর্তী কোড। এটা সরাই দিই, এটা যদি করি, এখানে দেখি এখানে কি চেঞ্জ করা হয়েছে।
নিচের কোডে মনে হয় না কিছু চেঞ্জ আছে, রান করে দেখি। নিচের কোডে চেঞ্জ থাকার কথা না, পোর্ট 0 গট 0, হ্যাঁ ঠিক আছে। তো এইখানে ঠিক আছে চলতে থাকবে। তো এইখানে কিউ অনেক বড় করা হয়েছে। এখানে অ্যাকচুয়ালি কি চেঞ্জ করা হয়েছে, আগে কি আমাদের ইন্টিজার গেট ছিল, এই যে ইন্টিজার গেট ছিল, জাস্ট সিঙ্ক্রোনাইজ ইন্টিজার গেট, সরাসরি গেট ভ্যালু রিটার্ন করা হয়েছে। এইখানে হোয়াইল ভ্যালু সেট, ট্রাই ক্যাচ, ওয়েট করা হয়েছে, গট ভ্যালু সেট, অনেক কিছু করা হয়েছে, ঠিক আছে। আমরা ফ্লো অনুযায়ী বোঝার ট্রাই করি কী হয়েছে অ্যাকচুয়ালি, অনেকেরই কনফিউশন লাগতে পারে। ফার্স্ট অফ অল আমাদের কোড এখান থেকে শুরু হয়েছে। আমরা কিউ টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এই কিউ ক্লাসে। অবজেক্ট ক্রিয়েট করলে কোন কোন ভ্যালু হয়েছে, ইন্টিজার এন আছে এখানে একটা, এটা তো জাস্ট ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা অ্যাক্টিভ হয়েছে। এইখানে কিন্তু ইনিশিয়ালাইজ হয়ে গেছে কি, ভ্যালু সেট নামক একটা বুলিয়ান ভেরিয়েবল রাখছি, যেটার মান কি এখন ফলস। ভ্যালু সেটের ভিতরে এখন কি আছে, ফলস আছে, ভ্যালু সেটের মধ্যে আছে ফলস, ঠিক আছে, এটা মাথায় রাখো। এইবার করতে হবে কি, আমাদের প্রডিউসার আর কনজিউমার দুই ক্লাসের আমি কি অবজেক্ট ক্রিয়েট করছি, কি পাস করছি, এই কিউকে পাস করে দিছি। এবার দুইটাকে স্টার্ট করছি। আচ্ছা, এবার স্টার্ট করলে কী হবে, এই রান আর এদিকে এই রান চলবে। আর পাস করলে কী হয়, এগুলো তো আমাদের আগের কোডটারই, সো এগুলো আমি বললাম না। তো এইবার যে কোনোটা এটা রান হতে পারে, তাই না, কিউ ডট পুটও হইতে পারে, কিউ ডট গেট হইতে পারে। এখন কোনো ভ্যালু তো পুট যদি না হয় তাহলে কি গেট কাজ করবে, দেখি। যদি এখানে কিউ ডট গেট আগে কল হয়, এখানে যাবে কোথায়, এখানে যাবে না, কিউ ডট গেট। তো এইখানে যদি আসে, সে কি দেখবে, হোয়াইল নট ভ্যালু সেট। নট ভ্যালু সেট মিনস কি, বাই ডিফল্ট কোডিংয়ের ক্ষেত্রে কি সামনে নট চিহ্ন দেওয়া মিনস এখানে ফলস বোঝায়, নর্মাল থাকলে ট্রু বোঝায়। তো নট ভ্যালু মানে কি, যতক্ষণ পর্যন্ত এটা ফলস থাকবে, ভ্যালু সেটের ভ্যালুকে আপাতত ফলস আছে না, তখন মাথায় রাখতে বললাম আপাতত এটার ভ্যালু ফলস আছে। তো ফলস থাকলে সে কী করবে, ওয়েট করতে থাকবে, ঠিক আছে। ফলস থাকলে ওয়েট করো, তুমি এখন কিছুই করতে পারবে না, কারণ ভ্যালু নাই, পুটই করা হয় নাই, তাহলে আমি গেট করতে করবো, সো সে ওয়েট করবে। আর যদি এটা ট্রু হইতো, তাহলে তো নিচে আসবে অবশ্যই, তাই না, এটা পরে। আপাতত তাহলে দেখি যে শুরুতে গেট হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ এখানে ওয়েটে চলে যাবে। এবার শুরুতে যদি পুট আসে তাহলে কী হবে, পুটে কি প্রথমে 0 ভ্যালুটা যাবে, পুট কোথায়, এখানে আসলো 0 ভ্যালু আসছে। তো 0 ভ্যালু আসলে কী হবে, হোয়াইল ভ্যালু সেট, এখানে কি ট্রু দেওয়া হয়েছে, এখন ভ্যালু সেটের ভ্যালু তো ফলস আছে, ভ্যালু সেট কি আছে, ফলস আছে, সো এখানে কি হবে, এটার মধ্যে তো আসবেই না, সো সে কি ওয়েট করবে না। দ্যাট মিনস সে এখন ভ্যালু পুট করতে পারবে। তো এখানে কি করবে, দিস ডট এনে ওই ভ্যালুটা বসে যাবে যেটা পাস করছি, 0 পাস করছি না, তো এনের ভ্যালু এখন 0 হয়ে গেছে, এবং কি ভ্যালু সেটকে ট্রু করে দেওয়া হয়েছে। ভ্যালু সেট কী ছিল, এখানে ফলস ছিল, ভ্যালু সেটকে কী করা হয়েছে, ট্রু করা হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে কী পুট করছি, আমরা পুট 0 করছি, এবং পুট 0 করার পর কি নোটিফাই করছি আমি অন্য থ্রেডকে, অর্থাৎ গেট থ্রেডকে এখন কী করলাম, আমি নোটিফাই করে দিলাম যে আমি একটা ভ্যালু পুট করছি, এবং সে কী করবে, ওই থ্রেড এখন চলতে যাবে। এবার ভ্যালু সেটের ভ্যালু এখন কী হয়ে আছে, ট্রু হয়ে আছে না, আগে ছিল ফলস, এখন কিন্তু ভ্যালু সেট ট্রু, মাথায় রাখো ভ্যালু সেট ট্রু। এইবার যখন সে গেট কল করবে, এইবার কি আর এখানে ঢুকবে, ভ্যালু সেট তো এখন ট্রু, এই ফলস কন্ডিশন তো স্যাটিসফাই করবে না, সো সে ওয়েটও করবে না, সে কোথায় আসবে, এইখানে আসবে, এবং এইখানে আসার পর কী করবে, গট সেই ভ্যালুটা, এনের ভ্যালু আগে 0 ছিল, সো গট 0, দেন কি ভ্যালু সেটকে সে আবার ফলস করে দিছে, দ্যাট মিনস একটাই ভ্যালু ছিল, সেট ভ্যালুটা আমি পেয়ে গেছি, সো কি এখন আবার সেট ভ্যালু নাই করে দিই, দ্যাট মিনস আমি ভ্যালু সেট ফলস করে দিলাম এবং ওকে নোটিফাই করে দিলাম, ঠিক আছে। আর রিটার্ন এন, অর্থাৎ এনের ভ্যালুটা জাস্ট রিটার্ন করে দেওয়া হয়েছে এখানে। তো এটার মাধ্যমে কী হলো, অর্থাৎ পুট যখন ভ্যালু পুশ করতেছে তখন কি ভ্যালু সেট ফলস হতে, অর্থাৎ ভ্যালু না থাকলে ভ্যালু এই পুট ফাংশনটা কী করতেছে, ভ্যালু পুট করতেছে, এবং সে গেটকে নোটিফাই করতেছে, এবং গেট কী করতেছে, যখন দেখে কি ভ্যালু সেটটা ট্রু আছে, অর্থাৎ ভ্যালু এখানে আসে, তখন সে কি ভ্যালুটা নেয় এবং ভ্যালু সেটকে ফলস করে দেয়, এইভাবে করে বারবার চলতে থাকে। সো যার কারণে কোনো সময় এটা আবারও এটা রান করা উচিত নেই, দেখ পুট 0 গট 0, পুট 1 গট 1, অর্থাৎ এই সিকোয়েন্স কখনোই ব্রেক হবে না, কারণ এবার আমরা কি সিকোয়েন্সিয়ালি আগাইতেছি, ঠিক আছে। আই গেস এটা বোঝা গেছে এখন।
এইবার পরবর্তীতে আমাদের কি আছে, ঠিক আছে, ডেডলক বিষয়টা হচ্ছে একটা লাইক দুইটা থ্রেড, ঠিক আছে, দুইটা থ্রেড আছে, দুইটা থ্রেড একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ এই থ্রেড লক হয়ে আছে এবং অন্য থ্রেডের ওয়েট করতেছে, এবং সেই থ্রেডটাকে দেখা যাবে আরেকটা থ্রেড, মানে সরি, একটা থ্রেড একটা টাস্ক ধরে আছে এবং আরেকটা টাস্কের অ্যাক্সেস পাওয়ার ট্রাই করতেছে, কিন্তু সেই টাস্কটা আবার অন্য থ্রেড ধরে আছে, মানে একটা সার্কেল তৈরি হয়ে যায় ডিপেন্ডেন্সির। দেখি, ডেডলক ইজ এ স্পেশাল মাল্টিটাস্কিং এরর। ইট অকার্স when two or more threads hold locks on different synchronized objects and wait for each other forever. একজন আরেকজনের জন্য ওয়েট করতে থাকে। এটা কি সার্কুলার ডিপেন্ডেন্সি ক্রিয়েট করে, এটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। আচ্ছা, এইখানে বোঝার ট্রাই করি। থ্রেড এ অ্যাকুয়ার্স লক অন অবজেক্ট এক্স, অর্থাৎ একটা অবজেক্ট আছে এক্স, একটা অবজেক্ট আছে ওয়াই। তো একটা থ্রেড এ থ্রেড আর একটা থ্রেড আছে বি থ্রেড। তো অ্যাকুয়ার্স লক মানে তার মালিকানায় আছে, এ থ্রেডের মালিকানায় কে আছে, অলরেডি এক্সকে সে ধরে আছে। আর বি অ্যাকুয়ার্স লক অন অবজেক্ট ওয়াই, বি কি ওয়াইয়ের মালিকানা নিয়ে আছে। এখন ও তো এটার অ্যাক্সেস পেয়ে গেছে, সে এখন কি করবে, ওয়াইকে অ্যাক্সেস করার ট্রাই করবে, ওয়াইকে অ্যাক্সেস করা। তো এখন কি হবে, যখন এ এটাকে অ্যাকোয়ার করতে চাবে, আবার সেমভাবে বি অ্যাক্সেস করতে চাবে এক্সকে, বিকজ ও তো এটার লক অলরেডি ধরে রাখছে। সো এ ট্রাই করবে এক্সকে অ্যাক্সেস করার, বাট এ যখন ওয়াইকে অ্যাক্সেস করার ট্রাই করবে, সে তো বি এর লকের মধ্যে আছে, তো এ তো এটাকে পারবে না। সেমভাবে বি যখন এক্সকে অ্যাক্সেস করতে যাবে, এক্স তো আছে এর লকের আন্ডারে, তো এও পারবে না এটাকে অ্যাক্সেস করতে। তো একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তো এও আগাইতে পারতেছে না, এও পারতেছে না আগাইতে, তো যার কারণে এখানে কোড একদম স্টপ হয়ে যাবে। এটা হচ্ছে ডেডলক সিচুয়েশন, ঠিক আছে। তো এ ট্রাই করে ওয়াইকে অ্যাক্সেস করার, বি ট্রাই করে এক্সকে অ্যাক্সেস করার, তো দুইটাই কি ব্লক সিস্টেম হয়ে যায়। তো যার কারণে নাইদার থ্রেড ক্যান প্রসিড, এবং কেউ রিলিজ করে না, সো প্রোগ্রাম এখানে স্টাক হয়ে যায়। এই যে এখানে সেই সিনারিওটা দেওয়া আছে, এই যে লক নিয়ে রাখছে এক্সের আর বি লক নিয়ে রাখছে ওয়াই, এ ওয়েট করতেছে এইটার জন্য, বি ওয়েট করতেছে এইটার জন্য, কিন্তু কেউই লক ছাড়তেছে না, হোল্ড করে রাখছে। সো এখানে প্রোগ্রাম স্টাক হয়ে গেছে, অফ হয়ে গেছে। হোয়াই ডেডলক ইজ হার্ড টু রিবাগ, এটা অনেক রেয়ার কেস, ঠিক আছে, এরকম রেয়ার কেস হয়। সো এটারে ডিবাগ করা পসিবল না, মানে অনেক হার্ড আর কি। টেস্টিংয়ের ক্ষেত্রেও এরকম সিচুয়েশন নাও আসতে পারে, এটা ডিপেন্ড করে। এটা কি মোর দ্যান টু থ্রেডসে তো হবেই, মোর দ্যান টু লক, কমপ্লেক্স লক চেইন, মানে অনেক ঝামেলা আছে আর কি। থ্রেডস ব্লক হয়ে যায়, সিপিইউ ইউজ লো হয়ে যেতে পারে, নো এক্সেপশন, মানে এটার কোনো এক্সেপশন থ্রো হয় না, প্রোগ্রাম ফ্রিজ হয়ে যায়। ডেডলকস ডাজ নট রিজলভ অটোমেটিকলি এটা সলভ হয় না, যার কারণে কি কোনো এক্সেপশন থ্রো হয় না, দ্যাট মিনস কি সলভ করার কিছু নাই। আর ডেডলকের কোড যদি আমরা দেখি, ডেডলক, আচ্ছা ডেডলক কোথায়, ডেডলকের কোড যদি আমরা দেখতে চাই, এখানে কি একটা ক্লাস এ ক্রিয়েট করা হয়েছে, সেখানে কি হয়েছে, সিঙ্ক্রোনাইজড একটা মেথড দেওয়া হয়েছে ওয়েট ফু, আচ্ছা এইখানে বি টাইপের বি টাইপের এই ক্লাস টাইপের একটা অবজেক্ট এখানে পাস করা হবে। এখানে নেম, মানে আমরা একটা নাম পাবো, যেখানে বলা হবে যে ওই নাম আমরা এন্টার করছি, এখানে জাস্ট একটা লাইন প্রিন্ট করতেছি, এবং প্রিন্ট করার পর কী হবে, এখানে 100 সেকেন্ডের জন্য এটা স্লিপ করবে, 100 সেকেন্ডের জন্য স্লিপ করবে, এবং পরে ইন্টারাপ্ট এক্সেপশন রিটার্ন করবে। আর সে কী করবে, সে এইটা এন্টার করার পর সে ট্রাইং করবে, যেখানে লেখা আসবে, সে ট্রাই করতেছে কি বি ডট লাস্টকে পাওয়ার, বি ডট লাস্ট সেটা কোথায় আছে, বি ডট লাস্ট আছে এই সিঙ্ক্রোনাইজ মেথডের মধ্যে। এখন আবার বিতে যদি আমরা যাই, বিতে কি একটা সিঙ্ক্রোনাইজ মেথড আছে, যেখানে কি বার নামক একটা মেথড আছে, এই টাইপের অবজেক্ট পাস করা হয়েছে এখানে। তো ওইখানেও সেমভাবে প্রিন্ট করা হয়েছে যে এইখানে যে আমি এন্টার করছি সেটা বলা হবে এখানে, এখানে আমি 100 সেকেন্ড ঘুমাইলাম, 100 মিলি সেকেন্ড, এখানেও আমি প্রিন্ট করলাম, ট্রাই করতেছি কি এ ডট লাস্টকে অ্যাক্সেস করার ট্রাই করতেছি। কিন্তু কথা হচ্ছে
এই যে সিঙ্ক্রোনাইজড, এটা কি একবার একজন ইউজ করতে পারবে না? যখন আমি ক্লাস এর আসি, অর্থাৎ এই মেথডের জন্য আসি, যখন এখানে আমি আসি, তো তখন কি, যেহেতু আমি দুইটা থ্রেড একসাথে চালাইতেছি, সো এখানে কি হয়, দুইটা থ্রেড যেহেতু একসাথে চলতেছে এবং আমি এই যে মেইনে কী করছি, এ টাইপের একটা অবজেক্ট বানাইছি, বি টাইপের একটা অবজেক্ট বানাইছি, ডেডলক নামক ক্লাস রানেবল ইমপ্লিমেন্ট করছি। তো এখানে কি ডেডলক কনস্ট্রাক্টর বানাইলাম, টি থ্রেড বানাইলাম এবং টি ডট স্টার্ট করছি, এ কেও কল দিছি, আবার পাবলিক রান দিয়ে বি কেও কল দিছি, ঠিক আছে? দুইটা সিঙ্ক্রোনাইজড মেথডকেই কল দেওয়া হয়েছে। তো যখন আমি এ ডট এটা কল দিব, তখন কি মেইন থ্রেডে কি এ লক হয়ে যাবে না? এর লক এখানে আমি কল করে দিছি, এ লক হয়ে গেছে। আবার আরেকটা মেথড দিয়ে কী করছি, আমি বি কেও লক করে ফেলছি। তো এই দুইটা লক করার কারণে কী হয়েছে, আমি যখন নিউ ডেডলক ক্রিয়েট করছি, অর্থাৎ এখানে আসছে, এইটাই গেছে, ওইটা এ লক হয়ে আছে, আর এই রানও যখন শুরু হয়েছে তখন কি বিও লক হয়ে গেছে। এখন দুইজনই যেহেতু লক, তখন কি হবে, ও যদি বি ডট লাস্টকে অ্যাক্সেস করতে চায়, বি ডট লাস্ট, এই যে বি এর মধ্যে এই যে লাস্ট, এটা কি সিঙ্ক্রোনাইজড অবস্থায় আছে না? এখন এইখানে তো অলরেডি আরেকজন আছে, বি এর মধ্যে কি বি পাস করছে না, অর্থাৎ এ আছে এর লক নিয়ে, বি আছে বির লক নিয়ে। তো এ যখন বি ডট লাস্টকে খুঁজতে যাবে, তো দেখবে এটা তো লক অবস্থায় আছে, তো সে ওয়েট করতে থাকবে। আবার বি যখন এ ডট লাস্টকে অ্যাক্সেস করতে যাবে, তখন এইখানেও কি একে সিঙ্ক্রোনাইজ অবস্থায় পাবে, অর্থাৎ লক অবস্থায় পাবে। তো দুইজনই এই লাস্ট কল দিয়ে ওয়েট করতে থাকবে যে কখন ওটা রিলিজ হয়, কিন্তু এটা কোনো সময় রিলিজ হবে না, সো এটা ওইখানেই স্টপ হয়ে থাকবে প্রোগ্রামটা, ঠিক আছে? যদি আমরা রান করি, এখানে দেখতে পাবো কি মাই থ্রেড ইন্টার্ড বি বার, প্রথমে কই গেল, আচ্ছা প্রথমে বিটা রান হয়েছে, ঠিক আছে, আমাদের তো কিছু করার নেই, বি বার ডট এ। এইখানে যখন আসবো, এখানে কি হয়েছে, মাই থ্রেড ইন্টার বি বার, মাই থ্রেডটা কি এই নেমের, এটার নেম, কারেন্ট গেট নেম, এখান থেকে নেম পাইছে, মাই থ্রেড ইন্টার্ড বি বার, আর ওইখান দিয়ে ও কি মেইন ইন্টার্ড, এইখানে এ ডট ফু, এটাই কী হয়েছে, দুজনে ইন্টার করছে। এখন ও ট্রাই করতেছে কি বি ডট লাস্ট এই করার, এই যে ট্রাইং টু কল, এটা যদি একটু কমাই দিই, ট্রাইং টু কল বি ডট লাস্ট, ট্রাইং টু কল বি ডট লাস্ট, আর ও ট্রাই করতেছে কি ট্রাইং টু কল এ ডট লাস্ট। দুইজনেই ট্রাই করতেছে এবং প্রোগ্রাম কিন্তু রানিং অবস্থায় আছে, এখানে তো প্রোগ্রাম ফিনিশ হয় নাই। আমি নিজে থেকে যদি ফিনিশ করি তখনই এটা ফিনিশ হবে। এই যে এখন কোডটা ফিনিশ হয়েছে, দ্যাট মিনস ওইটা রানিং অবস্থায় ছিল, দুইজনই কি ডেডলক অবস্থায় আটকে আছে এখানে, আর কেউই আগাতে পারতেছে না। তো এইটা হচ্ছে মূলত ডেডলক সিচুয়েশন, ঠিক আছে? তো এই পর্যন্তই মূলত আমি পড়ছি, পরবর্তী আর কোনো পার্ট পড়ি নাই, যদিও এখানে আরও কিছু কোড মেবি ছিল দেখানোর জন্য, বাট সিঙ্ক্রো ডট জাভা একটা, সেইখানে আরেকটা কোড আছে, সার্চ স্লাইডে নেই। এইখানে যদি আমরা একটু দেখার ট্রাই করি আরও ভালোভাবে যে কীভাবে কাজ করে, তো এইখানে একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামে। তো সেইখানে একটা ভ্যালু ব্যালেন্স দেওয়া আছে, 100 একটা ব্যালেন্স দেওয়া আছে, এবং এখানে একটা সিঙ্ক্রোনাইজড মেথড ক্রিয়েট করা হয়েছে, পুরো মেথডটাই সিঙ্ক্রোনাইজড, ঠিক আছে? উইথড্র নামক, অর্থাৎ আমাদের কাছে ব্যালেন্স আছে 100, আমরা উইথড্র করতে পারবো, সেই অ্যামাউন্টটা এখানে পাস করব। সিস্টেম ডট আউট প্রিন্ট এলএন, আমরা কি কারেন্ট থ্রেডের এখানে নাম পাবো, কত অ্যামাউন্ট আমি অ্যাটেম্প্ট করতেছি উইথড্র করার, সেই অ্যামাউন্টটা এখানে প্রিন্ট হবে, এবং এখানে চেক হবে যে আমার ব্যালেন্স যত আছে আমি উইথড্রল অ্যামাউন্ট কি তার চেয়ে বেশি কিনা, বেশি বা সমান কিনা, তাহলে তো আমি উইথড্র করতে পারবো। আছে কম টাকা, আমি তার বেশি টাকা উইথড্র করতে পারবো না, সেটা হচ্ছে এখানে চেক। যদি বেশি থাকে তাইলে কি প্রসিডিং উইথ উইথড্রল, আমার এই থ্রেডটা কি উইথড্রল প্রসেসিং হইতেছে, সেটা আমরা কি নোটিফিকেশন পাবো। এবং এখানে 10 সেকেন্ড স্লিপ দেওয়া আছে, একটু কম দিই নাহলে অনেকক্ষণ সময় নষ্ট হবে। 5000 মিলি সেকেন্ড মানে 5 সেকেন্ড স্লিপ দিলাম, অর্থাৎ যতক্ষণে যে প্রসেসিং হবে 5 সেকেন্ড ওয়েট করবো অন্য থ্রেড। এবং উইথড্র হয়ে গেলে কী হবে, আমাদের ব্যালেন্স থেকে অবশ্যই অ্যামাউন্টটা মাইনাস যাবে, এবং মাইনাস গেলে আমরা এখানে কি যে কমপ্লিট হয়েছে আমাদের উইথড্রল, এখন ব্যালেন্স কত আছে, রিমেইনিং ব্যালেন্স, এটা এখানে প্রিন্ট হবে। আর এই এলসটা কোথার, এই যে যখন কি আমাদের ব্যালেন্সই নাই আর,
এমন হলে কি ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স এখানে প্রিন্ট হবে, ঠিক আছে। মানে একটা ব্যাংকিং সিস্টেম টাইপ। আর আমাদের মেইনে কি আছে, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। রানেবল টাস্ক, এটা হচ্ছে একটা অ্যানোনিমাস অবজেক্ট বানানো, ঠিক আছে। রানেবল আমরা তো নর্মালি কী করি, নিউ রানেবল দিয়ে মানে অবজেক্ট পাস করি না, তো এইটা একটু অন্য টাইপের আর কি। সবাই জেনে রাখো যে রানেবল একটা ভেরিয়েবল দিছি, নিউ রানেবল দিয়ে এইখানে আমি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না দিয়ে সরাসরি কী করছি, এইখানেই ইমপ্লিমেন্ট করে দিছি রান মেথডটা। নর্মালি কী হয়, আমার একটা মানে আরেকটা ক্লাস দরকার না, যে বা এইখানে কি রান মেথড দরকার, বাট আমি তো এমন কিছু করি নেই, সরাসরি রান এখানেই দিয়ে দিছি। একটা অ্যানোনিমাস ক্লাস এখানে ক্রিয়েট হয়ে আছে, যে এখানে আমি একটা রান মেথড চালাই দিছি এবং রানের মধ্যে কী চালাইছি, উইথড্র 50 টাকা, এই অ্যামাউন্টটা আমি উইথড্র করব। তো সেটার কারণে কী করছি, আমি থ্রেড T1 T2 দুইটা কি থ্রেড ক্রিয়েট করছি, নিউ থ্রেড দিয়ে টাস্ক আর থ্রেড 1 এগুলো পাঠাই দিছি। এই রানেবল মেথড যেটা আর কি আমরা আর কি ইমপ্লিমেন্ট রানেবল যেটা করি, সেইটাই আমরা একটু ইন্টারনালি করছি একটা শর্টকাট উপায়। আমরা রানেবল ইমপ্লিমেন্টের কোড লিখি নাই, এইখানে শর্টকাটে করে ফেলছি। এবং ওই টাস্ক যে ইমপ্লিমেন্ট করতাম যেই নাম দিয়ে, সেই নামই এখন কিন্তু এই যে পাস করতেছি আমি, ঠিক আছে। এটা একটা শর্টকাট মেথড অ্যানোনিমাস ক্লাস তৈরি করা। তো T1 T2 নামে দুইটা থ্রেড ক্রিয়েট করলাম, থ্রেড 1 আর থ্রেড 2 নাম দিছি। এবার দুইটাই স্টার্ট হয়েছে, T1ও স্টার্ট হয়েছে, T2 স্টার্ট হয়েছে। স্টার্ট হলে সেটা কোথায় যাবে, স্টার্ট হলে অবশ্যই এই রানের মধ্যে যায়। তো দুইজনের মধ্যে সাপোজ দুইজনই গেছে এখানে withdraw.50, বাট এটা তো সিঙ্ক্রোনাইজ মেথড, দুজনকে একসাথে এখানে আসতে পারবে, আসবে কিন্তু একজন আসবে। অবশ্যই যেহেতু আমি 50 দিছি, অবশ্যই আমি কি ব্যালেন্স থেকে কম দিছি, তো কি হবে, প্রথম সাপোজ থ্রেড 1 বা থ্রেড 2 যে কেউ আসতে পারে, আমি শিওর না, ডিপেন্ড করে সিপিওর উপর। তো একটা আসলে কি অ্যাটেম্প্ট করবে, ব্যালেন্স অবশ্যই বেশি আছে, তাহলে কি প্রসিড হবে, 5 সেকেন্ড ওয়েট করবে। আচ্ছা আমরা রান করে দেখি, ব্যাপারটা দেখতে সুন্দর। এই যে থ্রেড 1 অ্যাটেম্প্ট করতেছে 50 টাকা উঠানোর, প্রসিড হইতেছে, থেমে আছে কত, এই যে 5 সেকেন্ড থামবে, থ্রেড 1 কমপ্লিট। এরপরে কি থ্রেড 2 অ্যাটেম্প্ট করতেছে, তার উইথড্রয়াল প্রসেসিং হইতেছে এবং 5 সেকেন্ড পরে কি তার উইথড্রয়ালও কমপ্লিট হয়েছে এবং কি রিমেনিং ব্যালেন্স 0। আর ও যখন 50 উঠাইছিল তখন কি রিমেনিং ব্যালেন্স 50, ঠিক আছে। এইটা হচ্ছে বিষয়, আশা করি বোঝা গেছে প্রসেসটা কী হচ্ছে। একটা অ্যাটেম্প্ট করতেছে, মানে পুরো কোড ওয়াইজ আমরা যেরকম দেখতেছি, কোড ওয়াইজ জাস্ট কাজ চলতেছে। 5 সেকেন্ড ওয়েট করবে, কমপ্লিট হবে, রিমেনিং ব্যালেন্স 50। 2 আবার অ্যাটেম্প্ট করতেছে। এটা শুধুমাত্র কিসের জন্য সম্ভব হয়েছে, এই সিঙ্ক্রোনাইজ দেওয়ার জন্য। আমরা যদি সিঙ্ক্রোনাইজ না দিতাম তাহলে কিন্তু ইন্টারাপ্ট হয়ে যেত, আমাদের আর সিকোয়েন্স থাকতো না কোনো। একই সাথে দুইজনই অ্যাটেম্প্ট করতেছে, দুইজন প্রসিড করতেছে এবং দুইটা একসাথেই কমপ্লিট হয়েছে। যেহেতু কি আমি সিঙ্ক্রোনাইজ দিয়ে নেই, দুজন একসাথেই কাজ চলতেছে এবং দুইবারই লেখা আসছে রিমেনিং 50। সো এটা কিন্তু এই যে একটা ইরোর আমরা নিজেরাই দেখতে পেলাম যে 100 টাকা উঠাই ফেলছে, বাট রিমেনিং ব্যালেন্স 50ই আছে। তো এই জিনিসগুলো হচ্ছে ইরোর হয়, আমরা যার কারণে কি সিঙ্ক্রোনাইজ ইউজ করি, আমাদের ডেটা লস হওয়ার সম্ভাবনা থাকে না, যদি এখানে লাভ হয়েছে। আচ্ছা, আর কোনো কোড আই গেস নাই। এটা কি ছিল, আচ্ছা এটা তো আমরা দেখছি। আচ্ছা এক্সপ্লিসিট লক, আচ্ছা এখানে আরেকটা আছে। এটা আমি জানি না স্যারের কোডের সামনে আছে কিনা, এটা খুব একটু বড়সড় কোড। যে আমরা সিঙ্ক্রোনাইজ যদি ইউজ না করি, ঠিক আছে, আমরা ইন্টারনালি একটা লক সিস্টেমও চালু করতে পারি, ঠিক আছে। সেটা হচ্ছে প্রাইভেট ফাইনাল লক নামক লক টাইপের একটা, এখানে যেমন আমরা কি থ্রেড টাইপের কি আমাদের ইন্টারনালি থ্রেডের কোনো ক্লাস তৈরি করা লাগতেছে না। সো লক টাইপেরও একটা ক্লাস তৈরি করা সম্ভব, মানে ক্লাস ইন্টারনালি আছে, সেই টাইপের আমি একটা অবজেক্ট লক নিলাম এবং নিউ রিইনট্যান্ট লক, এইটা ছিল আমাদের একদম ওই যে আমরা যখন দেখছিলাম যে একটা লক রিইন্টার করতে পারে তার মধ্যে, এরকম মানে এই অবজেক্টগুলো কাজে লাগে। এটা নিয়ে আমি বিস্তারিত নিজেও জানি না খুব, বিস্তারিত বলবো না, এটা জাস্ট কি আমরা সিঙ্ক্রোনাইজের বিকল্প হিসাবে ইন্টারনালি এই লক সিস্টেমটা দিতে পারি। তো এটা দিলে কী হবে, এই যে আমি কিন্তু আর মেথডটারে সিঙ্ক্রোনাইজ করি নি, তো পাঠাবো, দুইজনই একসাথে অ্যাটেম্প্ট করতে থাকবে, পুরোটারে ট্রায়ের মধ্যে ঢোকানো হয়েছে।
তো এখানে কি পুরোটারই ট্রাইয়ের মধ্যে রাখা হয়েছে, কজ এইখানে আমরা লগ যেহেতু সিঙ্ক্রোনাইজলি করি নাই, সো এইখানে কী করতেছে লগ ডট ট্রাই লগ 1000 মিলি সেকেন্ড। অর্থাৎ এইখানে ব্যাপারটা এমন হবে যে সে ওয়েট করবে, ঠিক আছে। আমরা এখানে টাইমার দিয়ে দিতে পারি যে সাপোজ 2টা থ্রেড তো আসতেছে, তাই না। এখন আমি যেহেতু ইন্টারনালি একটা লক নিয়ে কাজ করতেছি, তো এইখানে 2টা থ্রেড একসাথে কাজ পাবে না, ঠিক আছে। তো একটা থ্রেড কতক্ষণ ওয়েট করবে আমি এখানে বলে দিতে পারি। এখানে 1000 মিলি সেকেন্ড মানে কি, একটা মানে 2টা থ্রেড একসাথে আসলে একজন ভিতরে ঢুকতে পারবে এবং আরেকজন যখন আসবে সে দেখবে কি সে 1 সেকেন্ড পর্যন্ত ওয়েট করবে, সাথে সাথে চলে যাবে না। 1 সেকেন্ড পর্যন্ত সে ওয়েট করবে, যে ততক্ষণের মধ্যে যদি ওর কাজ শেষ হয়ে যায় তাইলে ও তখন ঢুকবে, আর নাইলে কি ও 1 সেকেন্ডের মধ্যেও যদি ওর কাজ শেষ না হয় তখন কী হবে, সে এটার এলস ব্লকে চলে আসবে এবং বলবে কি সে কুড নট অ্যাকোয়ার দ্য লক, উইল ট্রাই লেটার। সে তখন কি লক সিস্টেম পায় নাই, সে পরে আবার ট্রাই করবে, এখন আর সে উইথড্র করবে না টাকা, এমন একটা ব্যাপার, ঠিক আছে। তো একজন যদি ঢুকে তখন কি হবে, এইখানেও একটা ট্রাই ক্যাশ দেওয়া হয়েছে, কজ এখানে কি ব্যালেন্স কম বেশির একটা ব্যাপার আছে, প্লাস আমাদের যে স্লিপ মেথড আছে, স্লিপ থাকলে তো আমাদের সরাসরি কি হয় থ্রোজ এক্সেপশন দিতে হয়, অথবা কী করতে হয় এখানে ট্রাই ক্যাশে দিয়ে দিতে হয়। সো আমাদেরকে এখানে ট্রাই ক্যাশ আমরা দিছি। তো এখানে একজন যখন এর ভিতরে ঢুকবে তার প্রসিড হইতে থাকবে, যদি ব্যালেন্স বেশি থাকে প্রসিড হইতে থাকবে, এবং সে তার জন্য 3 সেকেন্ড টাইম নিচ্ছে, খেয়াল করি আমরা। আর আরেকটা থ্রেড ওয়েট করতেছে 1 সেকেন্ড, আর আমি এখানে প্রসিড করতে লাগাইতেছি 3 সেকেন্ড। দ্যাট মিনস কি ও কিন্তু পাবে না, আর ও চলে যাবে, ঠিক আছে। আর ব্যালেন্স মাইনাস হলো, রিমেনিং ব্যালেন্স এখানে শো করবে। আচ্ছা আমরা এটা রান করে দেখি, ঠিক আছে। আর এই পার্টটা সেমই আগের মতোই, যে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের অবজেক্ট বানাইলাম, রান কল করছি, এখানে T1 T2 সব এখানে করলে কী হয়েছে দেখি, দুজনকে একসাথে অ্যাটেম্প্ট করতেছে। টেম্প 2টা প্রসিড করছে, টেম্প 2 যেহেতু মানে থ্রেড 2টা কি প্রসিড হয়েছে, দ্যাট মিনস থ্রেড 2 এখানে ঢুকছে। এখন তার মানে কি থ্রেড 1ও তো ট্রাই করতেছিল, এখন সে যেহেতু ঢুকতে পারে নাই, সে কী করবে 1 সেকেন্ড ওয়েট করবে, কিন্তু ওর টাইম লাগতেছে 3 সেকেন্ড। সো কী হবে, এই যে থ্রেড 1 কুড নট অ্যাকোয়ার দ্য লক, উইল ট্রাই লেটার। থ্রেড 2 শুধু এটা কমপ্লিট করছে এবং রিমেনিং ব্যালেন্স 50, ঠিক আছে। এখন আমি ওয়েটিং টাইম উল্টাই দিই, লাইক এখানে সে 3 সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে পারবে, আর এর সাপোজ 2 সেকেন্ড লাগবে। এখন যদি আমি রান করি, দুইজনেরই সাকসেস হওয়ার কথা, দুইজনই অ্যাটেম্প্ট করছে, থ্রেড 2 প্রসেস করছে, থ্রেড 2 কমপ্লিট, থ্রেড 1ও প্রসিড করতেছে, এখন থ্রেড 1ও কমপ্লিট। এবার এই যে রিমেনিং ব্যালেন্স 0, অর্থাৎ একবার করেই কাজ হয়েছে কিন্তু, ঠিক আছে। এমন হয় নাই যে ওই লক সিস্টেম একদমই না থাকলে যেমন দুইজনই উইথড্র করছে ভ্যালু 50 আছে, এমন কিন্তু হয়নি। তো এইটা হইতেছে আমাদের ইন্টারনাল লক সিস্টেমের একটা ডেমো টাইপ দেখালাম জাস্ট। এখানে আরও অনেক কাজ হচ্ছে অ্যাকচুয়ালি, যে সে লক সিস্টেম হাতে নিছে এবং তার কাজ শেষ করার পর সে যে ফাইনালি লক ডট আনলক করে দিচ্ছে, অর্থাৎ সে আনলক করলেই কিন্তু ঢুকতে পারবে, ঠিক আছে, নাইলে কিন্তু আরেকজন ঢুকতে পারবে না। সে ইন্টারনালি একটা লক সিস্টেম অর্থাৎ লক করে দেয় এবং ফাইনালি সে আবার আনলক করে দেয়, তারপরেই সে অন্যজন ঢুকতে পারে, ঠিক আছে। তো এটা একটা ইন্টারনাল লক সিস্টেম, কারো মন চাইলে আরও বিস্তারিত পড়ে নিতে পারো ChatGPT বা কিছু থেকে, বা আমি জানি না এটা সামনেও থাকতে পারে, আমি এখনও যেহেতু এখানে পড়ি নাই। সো ওইগুলা পড়লে নেক্সট 18 পেজ যখন আমি পড়াবো তখন ইনশাল্লাহ দেখাবো। তো আপাতত আজকে এতটুকুই ছিল। টিল দেন আল্লাহ হাফিজ।